আচ্ছা, আজকে আমাদের হচ্ছে 8 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ। তো লম্ববৃত্তাকার চোঙ যে আছে সেটা জানার আগে আমাদের জানতে লাগবে হচ্ছে কি বৃত্ত সম্পর্কে। আমরা ক্লাস 9 বৃত্ত পড়ছি। তো আমি বোর্ডে এখানে একটা ছবি আঁক করছি, সেটা হচ্ছে বৃত্ত। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি দূরত্বকে বলা হয় কি ব্যাসার্ধ, আর এখান থেকে যদি এটাকে টোটালটাকে যুক্ত করে সেটা হচ্ছে বলা হয় কি ব্যাস। তো এখানে আমাদের বৃত্তের পরিধি আর বৃত্তের ক্ষেত্রফল জানতে লাগবে আগে। বৃত্তের পরিধি কোনটা বলা আছে, এই যে বৃত্ত আছে সার্কেল দেখতে পাচ্ছিস, সে বাইরের যে অংশটা থাকে সেটা বলা হচ্ছে কি পরিধি, মানে 4-5টাকে বলা হচ্ছে কি পরিধি। আর ক্ষেত্রফল কোনটা, এই যে মাঝের জায়গাটা সেটাকে বলা হচ্ছে কি ক্ষেত্রফল। এটা আমাদের ক্লাস 9 এর জিনিস। কেন জানতে লাগবে, এই যে হচ্ছে আমরা ওই অধ্যায়টা করছি লম্ববৃত্তাকার চোঙ। আর লম্ববৃত্তাকার যে চোঙ আছে, এই বৃত্তের উপর অনেকগুলো, এই মাপের যদি বৃত্ত অনেকগুলো বসানো হয় তাহলে গঠিত হয় কি চোঙ গঠিত হয়। যেরকম তোদের এই যে এই জিনিসটা দেখ, এটা দেখতে পাচ্ছিস, এটা একটা চোঙ। চোঙ কি দেখ, এই যে অংশটা যেটা গোল না, গোল মানে এটা হচ্ছে বৃত্ত, মানে অনেকগুলো বৃত্ত যখন বসানো হয় তারপরে কিন্তু এরকম একটা চোঙ তৈরি হয়। ঠিক আছে, তার মানে তোকে অবশ্যই তোকে বৃত্তের ভাবনা চিন্তাটা করতে হবে। মানে বৃত্তের উপর বেস করে কি গঠিত হয় চোঙ। বৃত্ত হচ্ছে 2D মানে 2 ডাইমেনশন, আর এটা হচ্ছে চোঙ হচ্ছে 3D মানে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিষয়টা থাকে, সেজন্য হচ্ছে 3D ঠিক আছে, 3 ডাইমেনশন। তো বৃত্তের ছবিটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে চোঙের যে আমি ছবিটা আঁক করছি এটা কিন্তু বুঝতে অসুবিধা, কারণ 2D এখানে তো আঁক করা সম্ভব না। তাহলে এটার জন্য এই জিনিসটাই হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তো এখানে আমাদের জানতে লাগবে প্রথমে এর সম্পর্কে বৈশিষ্ট্য জানবো। বৈশিষ্ট্য কি, এই যে চোঙ আছে, চোঙের কটা তল। তো ভালো করে লক্ষ্য করে দেখ, এটা একটা তল, এটাকে বলা বক্রতল। কেন বক্রতল বলা, এটা হচ্ছে বাঁকা, বাঁকার জন্য এটাকে বলা হচ্ছে বক্রতল। আর হচ্ছে দুটা সমতল, এটা একটা সমতল, এটা একটা সমতল। এখানে ঠিক মাপ মানে ঠিক করে যে কাটা থাকতো তাহলে সমতলে মনে হতো। তো ইমাজিন কর, এটা একটা সমতল, এটা একটা কি সমতল। তাহলে টোটাল কটা তল, 3টা তল। এই একটা দুটা এটা হচ্ছে 3টা। যদি বলে কটা বক্রতল, একটা বক্রতল। আর সমতল কয়টা, 2টা হচ্ছে সমতল। কি বুঝে আছে বিষয়টা? তাহলে এটা গেল চোঙের হচ্ছে বৈশিষ্ট্য মানে বেসিক জিনিস। এবার এই যে 4-5টা বলা হয় 500 তল, ঠিক আছে। আর এই যে এখান থেকে মিডল বরাবর যতটা হাইট, এক কথা হাইট যত, সেটা বলা হচ্ছে কি উচ্চতা বলা হয়। এবার আমাদের জানতে লাগবে যে সূত্র। প্রথম যে সূত্রটা লেখা আছে বৃত্তের ব্যাসার্ধ, আর আমরা ধরি একটু আলোচনা করে দিচ্ছি বৃত্তের গুলো সম্পর্কে। হ্যাঁ, আর ব্যাস কি ধরায় 2r, ডবল ধরায়। তার বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি 2πr। পায়ের মান তো জানি আমরা, পায়ের মান কত রে 22/7। তাহলে পাশে লিখে দিচ্ছি পায়ের মান হচ্ছে কত, এখানে যে পাই ইকুয়ালটা হচ্ছে কত 22/7। ঠিক আছে, না জানা থাকলে এটা লিখে নিন। পায়ের মান হচ্ছে কত 22/7। ঠিক আছে, তারপরে বৃত্তের হচ্ছে ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল শুধু পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কয়ার। এটা আমরা 9 এ জিনিস জানলাম। এবার হচ্ছে আমাদের ক্লাস 10 এর 8 নম্বর অধ্যায় যে বিষয়গুলো আছে সেটা জানবো। প্রথম যেটা জিনিস, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। লম্ববৃত্তাকার চোঙের কি আয়তন, আয়তন বা ঘনফল একটাই জিনিস। যদি পরীক্ষা আয়তন থাকে তাও ওই যেটা সূত্র যেটা ওইটাই হবে, যদি বলে ঘনফল তাহলেও সেটাই সূত্র হবে। ঠিক আছে, তো আয়তন জিনিসটাকে সেটা জানতে হবে। এই যে চোঙটা আছে, এই যে চোঙটা দেখতে পাচ্ছিস, আয়তন মানে কি, এই চোঙটা যে আছে এই চোঙটার ভিতর যদি আমি মাটি ভরি, জল ভরি, তাহলে যতটা এর ভিতর জল বা মাটি ভরবে সেটা হচ্ছে ওর কি আয়তন, সেটা হচ্ছে ওর কি আয়তন। তাহলে এর ভিতরে যতটা জিনিস ধরবে সেটা হচ্ছে ওই বস্তুটা কি আয়তন। তাহলে আয়তনটা, এই যে আয়তনটা আমি এখানে যে রাখবো, মাটিটা রাখবো, মাটিটা কার মধ্যে থাকবে, এই জায়গাটার মধ্যে থাকবে না, এই জায়গাটার মধ্যে থাকবে কিনা রে, এই জায়গাটার মধ্যে থাকবে। তার মানে কি মাটিটা যদি এইভাবে বসাই এখানে, এবার যদি আমি রাখি মাটিটা, তাহলে মাটিটা এই জায়গাটা কোন জায়গায় থাকবে, বাইরে বাইরে থাকবে না ভিতরে ভিতরে থাকবে, ভিতরে ভিতরে। তাহলে এই বৃত্তের এই জিনিসটা কি ক্ষেত্রফল, বৃত্তের এই জিনিসটা কি ক্ষেত্রফল। সেই জন্য এখানে লেখা হয়েছে কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তারপরে এই আয়তনটা কার মধ্যে থাকবে, ভূমির ক্ষেত্রফল। ভূমিটাকে এই বৃত্ত, ভূমিটা কি বৃত্ত। তাহলে বৃত্তের ভূমির ক্ষেত্রফল মানে কিন্তু বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, সঙ্গে উচ্চতা কি ধরায় এস ধরায়, ওই জন্য লাগা দিচ্ছি এস, পাশে ঘন একক। কি বুঝা যাচ্ছে? তাহলে আয়তনটা কার মধ্যে থাকে, বৃত্তের কার মধ্যে থাকে, ক্ষেত্রফলের মধ্যে থাকে। বুঝার বিষয়টা। তারপরে পরে লিখছি কি লম্ববৃত্তাকার চোঙের 500 তল বা বক্রতলের ক্ষেত্রফল। 500 তল মানে এই যে 4-5টা বক্রতল বললেও এটা বলবে, আর 500 তল বললেও এটা বলবে। 500 তলটা তাহলে কার মধ্যে থাকছে, আমি যদি এই লম্ববৃত্তাকার চোঙ আছে এটা যদি বৃত্তের মধ্যে এখানে বসায় দিই, তাহলে 500 তল এই 4-5টা, 4-5টা এই 4-5টা, এই 4-5টা কিনা, তাহলে এই 4-5টা হচ্ছে বৃত্তের কি, বৃত্তের জিনিসটা কি বৃত্তের পরিসীমা। 4-5টা হচ্ছে বৃত্তের কি পরিসীমা। ইমাজিন করতে হবে, কিন্তু ভাবতে হবে যে এই যে আছে এটা, এই যে চোঙ, এটা একটা বৃত্ত, এই অংশ বৃত্ত কিনা, এই যে বৃত্তের এই যখন আয়তন বলবে তখন এইটার মধ্যে থাকবে। আমি যদি এখানে মাটি রাখি,
এটা যদি ফুটা থাকে মাটিটা কি থাকবে, বের হয়ে চলে যাবে। তাহলে এটা যদি বন্ধ থাকে তাহলে মাটিটা এই জায়গায় দাঁড়াতে পারে কার মধ্যে দাঁড়াবে, বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে। এইভাবে তো ইমাজিন করতে হবে। সেক্ষেত্রে যখন আমি বৃত্ত মানে আয়তন বের করবো তখন ভূমির ক্ষেত্রফল ইনটু কত হচ্ছে উচ্চতা। এবার যখন আমি কি করব এর বক্রতলের 5টা বের করবো, এটা তো একটা বৃত্ত, এটা কি একটা বৃত্ত, তাহলে 4-5টা কার মধ্যে থাকছে, বৃত্তের এটা কি জিনিস, বৃত্তের এটা কি পরিসীমা। এটা বৃত্ত চিন্তা কর, এই জায়গাটা বৃত্ত চিন্তা কর, বৃত্তের এই জিনিসটা কি পরিসীমা। কি বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে বক্রতলটা কার মধ্যে থাকবে, বৃত্তের কার মধ্যে থাকবে, পরিসীমার মধ্যে। তাহলে ক্ষেত্রফলটা কি দিব, দেখ কি ভূমির পরিসীমা ইনটু কি দেওয়া হয়েছে উচ্চতা। ভূমির পরিসীমা বলতে বৃত্তের পরিসীমা সূত্র কি 2πr সঙ্গে উচ্চতা হচ্ছে কত h। কি বুঝা গেছে? এই যে আমাদের এই 4 নাম্বার আর 5 নাম্বার যে সূত্র লিখছি, এই অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই দুটাই সূত্র। বুঝা গেল? সঙ্গে এই পরের এটাও আছে, সবথেকে বেশি কাজে লাগবে আমাদের এই সূত্রটা। কি কথা বুঝলো? মানে ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু এই যে সূত্রটা আমাদের কাজে লাগে, আয়তনের সূত্রটা, মানে বেশিরভাগ কোশ্চেনে কাজে লাগে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। কেউ যদি হঠাৎ করে আমাকেও যদি কেউ বলে, আমিও কিন্তু পারবো না বিষয়টা, হ্যাঁ আমার অত কিছু মনে থাকতে না পারে, ঠিক আছে, অনেকগুলো জিনিস মনে রাখতে হয়। তো এটা কিন্তু মনে রাখতে হবে বিষয়বস্তুটা, যে কি বলতে যাচ্ছে, চোঙ মানে কি জিনিস, সেই জিনিসটা তো চোঙ তুই বিষয়টা যখন বলো তোর এই জিনিসটাকে ইমাজিন করবো, তাহলে তুই কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখ কি হচ্ছে, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? সমগ্রতল। সমগ্রতল কটা তল লম্ব বৃত্তাকার চোঙের? 3টা। এটা বক্রতল আর এই দুটো হচ্ছে কি সমতল। তাহলে যখন সমগ্র তল বলবে তখন এটার ক্ষেত্রফল বের করব, আবার এটার ক্ষেত্রফল বের করব, আবার এটার ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র কি, এটা 500 তল না, 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি 2πrh। একটু আগে লিখলাম 2πrh, ওই জন্য লিখলাম 2πrh প্লাস দিয়ে কি করব, দেখ এই জায়গাটার ক্ষেত্রফল বের করব। এটা একটা বৃত্ত না, বৃত্তের এই জায়গাটা কি ক্ষেত্রফল, এই জায়গাটা বৃত্তের কি ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি πr স্কয়ার। এদিকেও একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা কত হবে πr স্কয়ার। তাহলে πr স্কয়ার কয়বার পাচ্ছি আমরা, 2বার পাচ্ছি, ওই জন্য লেখা আছে 2πr স্কয়ার। কি বুঝা গেছে? এটা আমি ডিটেইলসে লাগাইছি বুঝানোর জন্য, তোকে খুব বলতে হবে এটা। আমার কিন্তু এটা মনে থাকে না, ঠিক আছে, মনে করে তারপরে হয় আর কি। তো যদি ভুলে যাস, ইনকেস ভুলে যেতেই পারিস, তোর কি এইভাবে করে এইভাবে করবি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু বেশি টাইম লাগবে। তো এবার দেখ এখান থেকে কি করলাম, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিয়েছি, এখানে পাই আছে, পাই কমন নিয়েছি, এখানে আর আছে, আর কমন নিয়েছি। তাহলে এখানে থাকলে h, এখানে দুটো আর এর মধ্যে একটা আর নিলে তারপরে থাকবে একটা আর। ঠিক আছে? এবার কোন একটা কোশ্চেনে ব্যতিক্রম কোশ্চেন কি দিল, যে এক মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। একটা মুখ কি থাকবে খোলা, মানে এটা একটা চোঙ আছে, মানে এই জায়গাটা বন্ধ করা আছে, এটা খোলা আছে, এই জায়গাটা কি আছে খোলা, মানে বাদ হয় না, ওরকম ড্রাম হয় না, ড্রাম মনে থাকে না, তেলের ড্রাম দেখছিস কিনা? এখন তো আর রেশন দোকানে তেল দেয় না, আগে হচ্ছে রেশন দোকানে তেল দিত কেন, একটা ড্রাম থাকতো, কাটা থাকতো, উপরে খুলে এখানে তেলটা রাখবে, তারপরে মাপার চোঙ আছে আর লিটার আছে, ওটা দিয়ে তেল দিত, ঠিক আছে। তো ওরকম একটা ড্রাম আছে, তো নিচেরটা বন্ধ আছে, নিচের বন্ধ না থাকলে তো তেলটা বেরিয়ে যাবে, নিচেরটা বন্ধ আছে, এটা কি আছে খোলা আছে। তাহলে এক মুখ খোলার ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল, আর সঙ্গে এইটার ক্ষেত্রফল দেব, এটা কি আর হবে, এটা তো হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল। 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি 2πrh, কোনটার জন্য, এটার জন্য আছে, আর নিচেরটা কি একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি πr স্কয়ার, ওই জন্য দেওয়া হয়েছে কি πr স্কয়ার। তাহলে এখান থেকে কি কমন, 2 তো যাবে না, কি যাবে, এখানে পাই আছে, পাই গেল, এখানে আর আছে, আর কমন গেল, তাহলে কি থাকবে 2h, আর এখানে কি পড়ে থাকলো আর পড়ে থাকলো। এগুলো একটু সাধারণ জিনিস। এবার হচ্ছে ব্যতিক্রম জিনিস চলে আসলো। এই ব্যতিক্রমের জন্য কিন্তু এই দুটো সূত্র করা হয়েছে। প্রথম হচ্ছে এটা জিনিস, এটা যে চোঙের ক্ষেত্রে আট করছে ছবিটা, এটা তো আমরা বুঝতে আরো কষ্ট হয়, ওই জন্য ওইটার জন্য আমি বৃত্তকে এইভাবে ভাগ করছি। কখন এটা পসিবল হবে, আমরা এটা দেখি, এটা একটা ফাঁপা চোঙ না, এটা কি একটা ফাঁপা চোঙ, ফাঁপা বুঝিস তো, ফাঁপা মানে ভিতরে ফাঁকা, ফাঁপা মানে হচ্ছে ভিতরটা কি হবে ফাঁপা। তাহলে এরকম একটা চোঙ, এরকম চোঙের যদি বলে ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের কি আয়তন মানে এই জায়গাটার মধ্যে কতটা পদার্থ আছে সেই জিনিসটাকে কিন্তু বলছে। এই যে এই জিনিসটার মধ্যে কতটা পদার্থ আছে সেটা, এই যদি ভর্তি থাকতো তাহলে কি হতো, ব্যাসার্ধ আর উচ্চতার সঙ্গে কি পাই আর স্কয়ার দিতাম, বাস হয়ে যেত। কিন্তু যখন বললো ফাঁপা, এই যে এই জিনিসটা, এই যে এই জায়গাটা মোটা, তাহলে এখানে এটা কেন্দ্র, ইমাজিন করতে এটা কেন্দ্র থেকে বাইরে এটা আর কেন্দ্র থেকে ভিতরে এটা হচ্ছে ছোট আর, এই যে লেখা আছে। এই কেন্দ্র থেকে এখানে তো বোঝা কষ্টকর বিষয়, ওই জন্য এখানে লিখছি এই ফাঁপা চোঙ, এটাই চিন্তা করে, এই জিনিসটাই হচ্ছে এই জিনিস, ঠিক আছে। তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধিটা হচ্ছে বড় হাতের আর কেন্দ্র থেকে ভিতরের যে অংশটা সেটা হচ্ছে কি ছোট হাতের আর। তাহলে আয়তন বললে এই জায়গাটা হবে না,
আয়তন বলে কি এটা হবে কিনা, আমরা ক্লাস 9 করছিলাম যেটা রাস্তার ক্ষেত্রফল, মনে আছে? রাস্তার ক্ষেত্রফলটা কি করে বের করতাম, এখান থেকে এটার ক্ষেত্রফল বের করতাম আর এখান থেকে এটার ক্ষেত্রফল বের করতাম, মানে বাইরের ক্ষেত্রফল বের করতাম আর ভিতরের ক্ষেত্রফল বের করতাম। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল কি করতাম, বাদ দিতাম। তাহলে কিসের ক্ষেত্রফল বের হতো, রাস্তার ক্ষেত্রফল বের হতো কিনা? ঠিক এরকম এখানেও। তাহলে এখান থেকে এটা যদি ক্ষেত্রফল বের করি তাহলে সূত্রটা কি হবে, দেখ কি হবে, পাই আর স্কয়ার এইচ। এই টোটালটা যদি বের করি কি হবে সূত্র, পাই আর স্কয়ার এইচ, মানে ক্ষেত্রফল না আয়তন আর সঙ্গে এইচ কেন দিচ্ছি, যদি এটা চোখ ওই জন্য কি দেওয়া হয়েছে, এইচ দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এমনি যদি আমরা বৃত্ত করতাম তাহলে কি হতো, পাই আর স্কয়ার শুধু হতো। কি বুঝাল বিষয়টা? যদি এটা চোখ করছে এটা এইভাবে উচ্চা হয়ে আসছে কিনা, এই যে এই জিনিসটা, ওই জন্য কি দেওয়া হয়েছে, এইচ। তাহলে বাইরেরটার জন্য হলো 2 পাই আর স্কয়ার এইচ, আর ভিতরেরটার জন্য কত হবে, পাই আর স্কয়ার। এটা হচ্ছে বড় হাতের, এটা হচ্ছে ছোট হাতের। তাহলে আমাকে বের করতে হবে এটা, ওই জন্য কি করা হয়েছে এখানে, মাইনাস করা হয়েছে। ওই জন্য কি করছে এখানে, টোটালটা থেকে ভিতরটা বাদ দিচ্ছে, ওই জন্য কি করছে, মাইনাস। তাহলে কমন কি, যে পাই আর পাই হচ্ছে কমন, এখানে হচ্ছে এইচ কমন, তাহলে কি হচ্ছে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, মানে বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ারটা পড়ে থাকবে। কি বুঝা গেল বিষয়টা, কি বুঝা গেছে কিনা আগে রে? তাহলে এটা কিন্তু একটা বিষয়। তাহলে এটা কিভাবে যদি কেউ বুঝতে না পারিস তাহলে কি করে চিন্তা করো, এই ছবিটা, এটা কিন্তু বোঝা কষ্টকর বিষয়। তাহলে এই জিনিসটাই কিন্তু এইটা, শুধু যখন আমরা ফাঁপা চোঙের আয়তন বের করছি তখন তোকে চিন্তা করতে, রাস্তার ক্ষেত্রফলের জিনিসটা চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে এটা টোটালটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর এটা হচ্ছে কি, পাই আর স্কয়ার, ছোট হাতের আর স্কয়ার। যেহেতু এটা চোঙ ওই জন্য কি লাগাতে হচ্ছে, এইচ লাগাতে হচ্ছে, দুই জায়গায় কি লাগাচ্ছি, এইচ লাগাচ্ছি। কি বুঝা যাচ্ছে বিষয়টা? তারপরে পরে হচ্ছে ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্র, ফাঁপা চোঙের বক্রতল, এটাই তো একটা ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ বক্রতল কি হবে, এই 4-5টা বক্রতল। তাহলে ফাঁপা চোঙের বক্রতল কটা আছে, 2টা বক্রতল। এটা হচ্ছে বাইরের আর এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে ভিতরের। এটা বাইরের, এটা ভিতরের। বাইরেরটার জন্য কি হবে, এই যে এটাই চিন্তা ইমাজিন করতে হবে, বাইরেরটার জন্য বড় হাতের আর ভিতরেরটার জন্য ছোট হাতের আর। তাহলে আমি বাইরেরটা যদি বের করি তাহলে সূত্র তো এটাই, বক্রতল কোনটা, এটা 2 পাই আর এইচ, আবার ভিতরেরটার জন্য আবার কি বলবো, 2 পাই আর এইচ। বাইরেরটার জন্য কি বড় হাতের আর পাবো, ভিতরেরটার জন্য কি ছোট হাতের। যদি সমগ্রতল বলছে তাহলে এটাকেও ধরতে হবে, এটাকেও ধরতে হবে। তাহলে কি করতে, যোগ না বিয়োগ, যোগ। ওই জন্য লেখা হয়েছে দেখ 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর এইচ। শুধু বাইরেরটার জন্য বড় হাতের আর, ভিতরেরটার জন্য ছোট হাতের আর। বুঝা গেছে? এবার এখান থেকে কি কমন যাবে, জায়গা নেই ওই জন্য পাশে করছি। দেখেন 2 কমন, পাই কমন, এইচ কমন, তাহলে কি পড়ে থাকবে, আর প্লাস এইচ পড়ে থাকবে। বুঝা গেল? তাহলে লাস্ট হচ্ছে ব্যতিক্রম সূত্র, যেটা ফাঁপা চোঙের, ভালো করে বুঝেছিস রে, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। ফাঁপা চোঙের কিসের ক্ষেত্রফল, সমগ্র তল। এই দেখ ভালো করে এই জায়গাটা বুঝে নেবে, ফাঁপা চোঙের সমগ্র তলটা কি করে হয়, দেখ এটা ভিতরে, এটা বাইরে। তারপরে এটার ক্ষেত্রফল নিতে হবে, এটার ক্ষেত্রফল নিতে হবে, সঙ্গে এই পাশের এটারও ক্ষেত্রফল নিতে হবে, আবার এই পাশের এটার ক্ষেত্রফল নিতে হবে। তাহলে আমরা আগে এইটার আর এটার আসি। তাহলে এটার আর এটা যদি আসি তাহলে এক লগে বের করলাম না, এটা বের করলাম না, তাহলে এই জিনিসটা এখানে বসে যাবে, বসলো। এবার চলে আসে কোনটা, আমরা এইটা চলে আসে, কোনটা চলে আসে, এই জিনিসটা চলে আসে। তাহলে এইটা যে জিনিস আছে, এই জিনিসটা তো এই জিনিসটা, এটা একটা বৃত্তের বিষয়। তাহলে এই জায়গাটা যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, টোটালটার ক্ষেত্রফল বের করতে হবে। টোটালটার ক্ষেত্রফল থেকে কোনটা ক্ষেত্রফল বাদ দিয়ে ভিতরটা বাদ দিয়ে, টোটালটার ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, বড় হাতের আর স্কয়ার, আর ভিতরটা আছে পাই ছোট হাতের আর স্কয়ার। তাহলে ওইটা থেকে এটা কি করে মাইনাস করব, ওই জন্য লেখা আছে কি, কোথায় গেল, এই যে 2 কেন লেখা আছে সেটা একটু বলে দিই। 2 কেন লেখা আছে, এইদিকে একটা পাবো, এইদিকে একটা পাবো, ওই জন্য কি লেখা আছে এখানে 2 পাই। কেন, এখানে এটার জন্য বাইরেরটার জন্য আমি পাই পাচ্ছি, ভিতরেরটার জন্য পাই পাচ্ছি। তাহলে কি হবে, আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। যদি না বুঝিস তার জন্য একটু বলে দিচ্ছি এখানে, মানে এই জিনিসটা বলছি কি হবে, পাই বড় হাতের আর স্কয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কয়ার। এই জিনিসটার জন্য বলা আছে, এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি নিচের ক্ষেত্রে পাবো, নিচের দিকে পাবো, উপরের দিকে পাবো, ওই জন্য কত দেওয়া হয়েছে এখানে, 2 দেওয়া হয়েছে। কত দেওয়া হয়েছে, 2। এবার কমন নে, কি কমন যাবে, 2 গেল কমন, এখানে পাই আছে, পাই কমন গেল, তাহলে কি পড়ে থাকলো, আর স্কয়ার মাইনাস আর স্কয়ার পড়ে থাকলো কিনা, দেখ এই জিনিসটা এখানে লেখা আছে। কি বুঝা গেছে? এই হলো আমাদের হচ্ছে এগুলো সূত্র আর নিয়ম আমাদের কমপ্লিট হলো। এবার আমরা শুরু করব হচ্ছে এক্সারসাইজে যেগুলো কোশ্চেন আছে কোশ্চেন থেকে সেগুলো করব। 5 এক্সারসাইজ বের করব। আচ্ছা বের কর, পেজ নাম্বার হচ্ছে 146, পেজ নাম্বার 146। তোর হচ্ছে কোষে দেখি, কোষে দেখি কত রে,
পয়েন্ট একটাই তো পার্টের, ছোট পার্ট একটাই পার্ট, তাহলে একটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আমি যে জিনিস বললাম না তোদের, সেটা হচ্ছে আমরা 4 নম্বর অধ্যায় করছিলাম আয়তঘনক, করা হয়েছিল কিনা রে? আয়তঘনক যেখানে করছিলাম ওখানে আমরা মিলি সেন্টি এগুলো করছিলাম না, ওই জিনিসটা কিন্তু আবার কাজে লাগবে। আমি কিন্তু লেখাচ্ছি, ওখানে তো বোঝানো হয়ে গেছে, আমি কিন্তু করাচ্ছি না। যদি কারো অসুবিধা ওখান থেকে দেখে নিবি। আর একটা জিনিস যেটা আমাদের এক্সট্রা লাগবে, 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু 1 লিটার, ছিল কিনা? সেই জিনিসটা এখানে লাগবে। কখন আমরা অ্যাপ্লাই করব? যখন আমাদের কি আসবে, জল, তরল, এক কথা তরল, অ্যাসিড, এই ধরনের জিনিস আসবে, তখন কিন্তু এই জিনিসটা আমাদের করতে হবে। ঠিক আছে? তো এবার আমরা শুরু করি। কোর্সে দেখি পেজ নাম্বার হচ্ছে 146 পেজ, কোর্সে দেখি প্রথম যে কোশ্চেনটা আছে 1 নম্বর, পাশের চিত্রে ঘনবস্তু দেখি নিচের প্রশ্নের উত্তর দিই। কারণ ছবি আট করা আছে, ছবি আট করার পরে ওখানে কিছু কোশ্চেন আছে। 1 নম্বর কি দিচ্ছে? ছবিটির ঘনবস্তুর ড্যাশটি তল, কয়টা তল? কয়টা তল হবে? কয়টা তল? 3টা তল। তাহলে 1-এর 1 নাম্বার, 1-এর 1 নম্বরের যে শূন্যস্থান আছে সেটা আমি শুধু লিখছি তো 3টি, না রে? 3টি। হ্যাঁ, তারপর 2 নাম্বার, 1-এর 2 নাম্বার, 1-এর 2 নাম্বার কি আছে? ছবিতে ঘনবস্তুর ড্যাশটি বক্রতল, ড্যাশটি সমতল। কয়টা বক্রতল? কয়টা বক্রতল রে? একটি। তাহলে প্রথম অ্যানসার হবে একটি। আর সমতল কয়টি? 2টি। বক্রতল হচ্ছে একটি, সমতল কয়টা? 2টা। ঠিক আছে? আচ্ছা, তারপরে 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন কি বলছে? 1-এর 1 2 হয়ে গেল। হ্যাঁ, এবার 2 নাম্বার কোশ্চেনে বলছে আমাদের বাড়িতে 5টি ঘনবস্তুর নাম লিখে যাদের আকার লম্ববৃত্তাকার চোখ। 5টা বস্তু কি কি হবে বল দেখি? পাইপ, আমি তো পাইপে বললাম। পাইপ, তারা বাঁশ আছে কিনা? বাঁশ, পাইপ, বাঁশ, তারপর রড, তারপর কি হবে? গ্লাস। কি হবে তো? আর কি হবে? আর কি হবে রে? আর ইমাজিন কর কি কি হবে? হ্যাঁ, কৌটা, সেটা হয়। তো এগুলাই লিখতে হবে। হ্যাঁ, তাহলে উদাহরণ দিয়ে কি লিখবো? উদাহরণগুলো দিচ্ছি। পাইপ, তারপর হচ্ছে বাঁশ। বাঁশ বলতে কোন বাঁশ রে? কাল বর্ষ নাকি? বাঁশ মানে গাছ, গাছ বাঁশ যেটা। ঠিক আছে, বাঁশ, এটাই তো নাকি? ঠিক আছে। তারপরে রড, তারপরে উদাহরণ দিচ্ছি। আর কি হবে? গ্লাস, তারপরে কৌটা নাকি? কৌটা। ঠিক আছে, বানান রে? কয়ুকার হসু প্রয়াকার। আচ্ছা, বলো দেখে নিস, বানান তোরা ভালো পারিস। তাহলে এবার করবো আমরা 3 নাম্বার কোশ্চেন। 2 হবে এবার 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে? 3 নাম্বার কোশ্চেন বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। একটা ঢাকনা সমেত কি আছে? স্টিলের চাদর, মানে এটা কি বলবো, আর এই যে তোদের হয় না অনেকেই এরকম পাওয়া যায় না, স্টিলের বিক্রি করে না, যে ওখানে মনে করে চাল রাখে অনেকে, থাকে না, ওই টাইপের জিনিস। ঠিক আছে, তো ওর ব্যাসার্ধ দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করি। তাহলে ড্রামটার উচ্চতা তো নাই, তাহলে ড্রামটার উচ্চতা কি করতে হবে? ধরে নিতে হবে। ঠিক আছে, যেহেতু মিসিং আছে, আর যেহেতু ওটা মিসিং আছে, আর দেখ এই কোশ্চেন একটু বলে দিই, যদি এটা কোশ্চেন চোঙের কোশ্চেন, চোঙের কোশ্চেনের জন্য কি লাগে? সূত্র তো লাগবেই, সঙ্গে কি লাগবে? প্রত্যেকটা সূত্রে দেখবি ব্যাসার্ধ আর কি লাগবে রে? উচ্চতা। ব্যাসার্ধ কি লাগবে? উচ্চতা। যদি ব্যাসার্ধ আর উচ্চতা থাকে তাহলে ধরার কোনো ব্যাপার নেই, কিন্তু ব্যাসার্ধ উচ্চতার মধ্যে কোনো জিনিস ধরা বাদ থাকে, কোনো জিনিস না থাকে, তাহলে সেটা ধরে নিতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই দেখবো কি দেওয়া, আয়তন দেওয়া থাকবে, বক্রতল থাকবে, না ক্ষেত্রফল কোনো কিছুটা দেওয়া থাকবে, ওটার সঙ্গে কি করবো? সমান করে দেবো। তাহলে এই কোশ্চেনটা লক্ষ্য করে দেখ কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে ব্যাসার্ধ, সেটা করে নিতে পারবো। আর কি দেওয়া আছে? ঢাকনা তৈরি করতে, মানে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগছে। আচ্ছা বলতো, এই যে 2816 বর্গ সেমি চাদর লেগেছে, এটা কিসের ক্ষেত্রফল? বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের কিসের ক্ষেত্রফল? কিসের ক্ষেত্রফল হবে? সমগ্রতল। কেন? কারণ যে ঢাকনা, যেটা ড্রাম বললাম, সেটা যে চালটা রাখে, সেটা নিচেও থাকে বন্ধ, সাইডেও বন্ধ থাকে, উপরে কি ঢাকনা থাকে কিনা, তাহলে এটা কি হবে? সমগ্রতল। এটা কিন্তু তোকে কিন্তু বলবে না যে এটা সমগ্রতল, কিন্তু কোশ্চেনটা পরে তোকে বুঝতে হবে এটা কিসের? সমগ্রতলের ক্ষেত্রফল। কি বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে আমরা কি লিখবো? লিখবো ধরি। কি লিখবো? ধরি ড্রামটির উচ্চতা কত? 8 সেমি। যত সেমিতে আছে সেমি লিখলাম। ড্রামটির উচ্চতা কত? 8 সেমি। তারপর ব্যাস দেওয়া আছে, তারপর লিখবো ব্যাস তো হবে না, ব্যাসার্ধ করবো। ব্যাসার্ধ কত হবে? 2 এর ব্যাস যদি
ব্যাস যদি হচ্ছে কত 28 হয়, ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে অর্ধ মানে অর্ধেক, তাহলে কি করতে হবে 2 দিয়ে ভাগ, কত 28/2 সেমি, ভাগ করলে কত হবে রে, 2 দিয়ে 28 ভাগ করলে কত হবে 14 সেমি। কি বুঝা গেছে? তাহলে উচ্চতা ধরে নিচ্ছি h, ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ব্যাসার্ধ কত পেয়ে গেছি 14 পেয়ে গেছি। এবার আমাকে কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে পরে লিখবো ড্রামটির, কি লিখবো, ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল। সূত্র কি রে, সূত্র লিখি, কি রে সূত্রটা রে, 2 পাই x দেখি রে, সরি 2 পাই r ব্র্যাকেট হচ্ছে h প্লাস r, এটাই সূত্র না? আচ্ছা, না পারলে ওই ডিটেইলসে করব যেভাবে করতে হয়, পাশে ঘন ঘন বলছি বর্গ, বর্গ একক দিব না, কারণ যত সেমিতে লিখি সেমিতে সেমি, বর্গ কি দিব সেমি। মান বসাই রে, এদিক দেখ মান বসাই, কারণ ওখানে কোশ্চেনে তো পায়ের মানটা মানে ওখানে পাই তো নাই, মানটা করা আছে, তাহলে মান বসাই দি। 2 পায়ের মান কত রে 22/7, আর আর এর মান কত 14, ঠিক আছে। h এর মান কত, h তো h এই, আর হচ্ছে কত 14, ঠিক আছে। পাশে বর্গ সেমি দিলাম। এবার 7 দিয়ে কাটবো, 7 দুগুণা 14, তার কত হচ্ছে 2 * 22 * 2 ইনটু হচ্ছে s প্লাস 14 পাশে বর্গ সেমি, এই জিনিসটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর এটাকে গুণ টুন করে করার দরকার, যদি প্রশ্ন অনুসারে করব তাহলে আমাদের গুণ করে দিলে কি বড় হয়ে যায় পার্টটা, তাহলে এইভাবে রাখলে আমাদের বেশি সুবিধা হবে। তাহলে এরপর লিখবো প্রশ্ন অনুসারে, কি লিখবো, প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে এটা লিখবো 2 * 22 * 2 ইনটু হচ্ছে h প্লাস 14, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে মান 2816, কত দেওয়া আছে 2816, তাহলে বাদ দিব, এটা গুণ আছে দিলে ভাগ হবে, h প্লাস 14 ইকুয়াল টু 2816, একে ভাগ করব কত 2 গুণ 22 গুণ 2, এবার কাটাকাটি করি, 2 দিয়ে কাটে কত হবে, 2 দিয়ে কাটলে কত 2 একে 2, 2 4 8, তারপর দেখ একসঙ্গে দুটো সংখ্যা এটা শূন্য নিতে হবে, 2 8 16, ঠিক আছে। 2 দিয়ে আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 7 14, তারপর 0 0 হবে, তারপর আবার যদি সংখ্যা নেই তাহলে কত হবে রে 2 4 8, ঠিক করলাম কি, ঠিক আছে। এবার দেখে নে, মিলাই নে ভালো করে, 2 দিয়ে করে আবার গুণ করে, যদি কোথাও কনফিউশন হয় তাহলে গুণ করে, 2 4 কত 8, 2 0 0, 2 7 14, তার মানে ঠিকঠাক আছে। ওকে, তারপর কত দিয়ে, এবার যদি এটা আসলো 22, তার মানে অবশ্যই আবার যদি 22 মানে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 2 11 কত 22, 2 দিয়ে করলে কত হচ্ছে রে 2 3 6, 2 3 কত হবে 6 7 1, তাহলে থাকছে 10, 2 পাশে 10, 2 দুগুণা 4, এবার কত 11 দিয়ে কাটতে হবে, কত হবে রে 11 3 33, 11 দুগুণা 22 হবে। তাহলে বাজে কি লিখবো, h প্লাস 14 ইকুয়াল টু হচ্ছে 32। আমি h এর মান বের করব, h ইকুয়াল টু কত হবে, এটা 32 হলো, এখানে এই 14টা প্লাস হতে গেলে কত হবে -14, বাজে কি লিখবো, h ইকুয়াল টু কত হচ্ছে, বিয়োগ করলে কত হবে রে, বিয়োগ করলে কত হচ্ছে 12, 12 থেকে 4 বাদ দিলে কত 8 18, কি বুঝা গেল? তাহলে ড্রামটার উচ্চতা কত, কোনটা 11, আচ্ছা না কাটা দিলাম, না কাটলো হয়, ঠিক আছে, কি বুঝা গেল? তাহলে ড্রামটার উচ্চতা কত হচ্ছে 18 সেমি। এবার তারপর হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি বলছে, একটি ঘরের বারান্দার 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে? পিলার দুটো ঢালাই করবে। পরে আরেকটা পার্ট আছে, কি বলছে, প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? ভালো করে বুঝিস তো। দেওয়া আছে একটা ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের, ব্যাস আছে, ব্যাস দিয়ে হবে না, কি করতে হবে ব্যাসার্ধ করতে হবে, আর 2.5 মিটার লম্বা, লম্বা মানে কিন্তু উচ্চতা, লম্বা মানে কি উচ্চতা নিচের। এবার ঝামেলাটা কোথায় বলতো, একটা হচ্ছে ডেসিমিটার, একটা আছে কি মিটার। তাহলে কাকে চেঞ্জ করব, প্রথম পার্টটা বের করার জন্য ডেসিমিটার আর মিটারটাকে, মিটারটাকে কেন, কারণ অ্যানসার চাইছে ঘন ডেসিমিটার, অ্যানসার কি চাইছে ঘন, আর পরের যে পার্টটা আছে ওখানে আবার মিটার চাইছে, তখন আবার চেঞ্জ করতে হবে, যে ডেসিমিটার আর ছোটাকে কি করতে হবে মিটার, দুটো পার্ট আছে এখানে, ঠিক আছে। এবার যে বলছে কত ঘন ডেসিমি মশলা লাগবে, এটা মানে কি রে, কি বের করতে বলছে, কত ঘন ডেসিমি মশলা। তা কোশ্চেনে বলেইছে ঘন ডেসিমি, ঘন কার ক্ষেত্রে হয়, আয়তনের ক্ষেত্রে হয়। তাহলে কি আয়তনের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তোকে এটা কিন্তু বুঝতে হবে। আর মশলা যখন ঢালাই করে, পিলার জানিস কিনা, এখন তো কলম পিলার হয় কিনা, কলম পিলার তো এখন 4 কোণা হয়,
তো আগেকার দিনে পিলার গুলো যখন দিত কিনা তখন গোল বেশ করে ডিজাইন, অনেকে হয় বিল্ডিং এ গোল বানায় না পিলার, মানে পাইপ এটা বসানোর জন্য দুই বেশ করে ঢালাই গুলো সৌন্দর্যের জন্য, তো ওরকম ধরনের পিলারটা বলা আছে। তাহলে মশলাটা ঢালবে কোথায়? ভিতরে। ভিতরে মানে কি সেটা কি জিনিস? আয়তন বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে তো ধরার ব্যাপার নাই, কেন ধরার ব্যাপার নাই? কারণ সবকিছু তো দেওয়াই আছে। তাহলে আমরা কি লিখবো? শুধু মানটা বের করে নিই। পিলারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, হ্যাঁ পিলার দুটির বা প্রত্যেকটি পিলারের পিলারটির লিখি, পিলারটির মানে একটি বুঝায়, আরে পিলার, পিলার আছে না, পিলারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, পিলারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, কত যে 5.6, একে 2 দিয়ে ভাগ করে পাশে ডেসিমি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করে ছোট করে দিই না রে, কত হয়ে ভাগ করলে বলতে কাটছি না, 2 দুগুণা কত রে 4 আর 2 8 কত রে 16, তাহলে 2.8 ডেসিমি হবে, কত হবে? 2.8 ডেসিমি, ঠিক আছে? তারপরে দেওয়া আছে উচ্চতা, তাহলে পিলারটির উচ্চতা, পিলারটির উচ্চতা, পিলার দুটো আছে কিন্তু দুটো না রে, যখন আমরা আয়তন দেবো তখন দুটি পিলার দুটি লিখে দিব, আবার একটার উপরে বের করি। কি পিলারটির উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে? 2.5 মিটার, 2.5 কি আছে? মিটার। এই মিটারটাই কিসে করতে হবে? ডেসিমিটার। মিটারকে ডেসিমিটার করতে গেলে কি করতে হবে? মিলি সেন্টি ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার, তাহলে কি করব? কিলোর উল্টা দিকে, তাহলে 10 দিয়ে কি করতে হবে? গুণ, এর সঙ্গে যদি 10 দিয়ে গুণ করে 2.5 ইনটু 10, তাহলে 10 হচ্ছে কি ডেসিমি, কে ঠিক করছে না রে? তাহলে গুণ করলে কত? 10 মিটার জন্য নিচে 10 কেটে যায়, এক কথায় 10 দিয়ে ভাগ করলে 10 মিটার পিছনে যাবে, কত? 25 ডেসিমি। কি বুঝা গেল? এবার আমি একসঙ্গে লিখবো পিলার দুটির আয়তন, দুটা শুধু সামনে সূত্র দিতে হবে, ওর সামনে কি লাগা দেবো রে? 2 দিয়ে দেবো, কি অসুবিধা হবে কি? আচ্ছা, তারপরে পরের লাইন লিখবো পিলার দুটির আয়তন, তাহলে শুধু সামনে কি লাগবে? 2 দিব। কেন 2 দিলাম? কারণ দুটো পিলার বলছে 2 দিলাম, ঠিক আছে? সূত্র কি রে? আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার h, তাহলে লিখি সূত্র লিখি পাই আর স্কয়ার h, না রে পাশে ঘন, আজ একক দিই, যদি এখানে কোনো কিছু লিখি নাই, না লিখলে হয়, সূত্রটা না লিখলে হয়, প্রথম কোশ্চেন করছি ওই জন্য লিখছি। 2 ইনটু পাই এর মান কত রে? 22/7, আর এর মান কত আছে? এই যেটা 2.8, এর স্কয়ার, h কত আছে? 25, h কত আছে? 25 ঘন একক। গুণ কর, ফাটাফট গুণ কর রে, তোরাই ভালো পারবি। আবার গুণ টুনের বিষয় চলে আসলো। 2 ইনটু 22/7 ইনটু এটাকে দশমিকটা তুলে দিই আগে, কত হচ্ছে? 28/10 এর স্কয়ার ইনটু হচ্ছে কত? 25, তাহলে কত হচ্ছে? 2 ইনটু 22/7 ইনটু কত হচ্ছে? 28/10, তোরা নিজে নিজে কর, ঠিক আছে? ইনটু স্কয়ার মানে দুইবার লিখবো, 28/10 ইনটু হচ্ছে কত? 25, ঠিক আছে? এবার 7 দিয়ে কাটি, 7 4 কত হবে? হবে। তারপরে কত দিয়ে কাটবো? দেখ রে, 2 দিয়ে কাটি, 2 দুগুণা কত? 4, 2 5 10 হবে। আবার 5 দিয়ে কাটি, 5 5 কত হবে? 25। আবার 2 দিয়ে কাটি, 2 5 10, এই 5 আর 5 কি হবে? কাটবে। তাহলে কি পড়ে থাকলো? শুধু 28, 22 আর 2 গুণ কর, কত হচ্ছে? 22 দুগুণা কত? 44, আর 28 গুণ করবো, তাহলে যেটা বের হবে সেটা প্রথম অ্যানসারটা বের হয়ে যাবে। কত হইলো রে? করলে? আচ্ছা কর। আচ্ছা, তারপরে এই যে আরেকটা পার্ট আছে, আমি সেটা শুরু করছি, তোরা গুণটা ট্রাই কর। আরেকটা যে পার্ট আছে সেই পার্টটাতে কি বলছে? সেই পার্টটাতে বলছে প্রতি বর্গমিটার 125 টাকা এসে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে সেটা বের করতে হবে। হ্যাঁ, কত হলো? 200, 308, দেখে নে রে, 308 হলো ঘন। আচ্ছা, এখানে হ্যাঁ ঘন, এখানে একক, এখানে একক তো হবে না, এখানে ঘন ঠিক করেন একটু, ঘন ডেসিমি, আরে ঠিক করে নিসবি, হ্যাঁ ডেসিমি, কি হয় নাই? ভুল করছে না, কোথায় বলতো? এটা এটা 2232, দেখে অ্যান্সার দেখে নি, তাহলে বুঝে যাবে ঘন ডেসিমি। এটা হবে, ভুল বলছিস তুই, ঠিক আছে? এটা হবে, হ্যাঁ এটা লিখে নি। আচ্ছা, তারপরে পরের যে পার্টটা আছে, 4 এর যে সেকেন্ড পার্টটা আছে সেটা একটু বুঝে নে। কি বলছে? প্রতি বর্গ মিটার, কোনটা রে? এখানে
এবার আচ্ছা ঠিক করে বলবি না এটা ঠিক আছে, ভুলভাল বলিস না রে, আরে তোদের উপরটা ছেড়ে দিচ্ছি, অন্য বলিস না। আচ্ছা ঠিক আছে, তারপরে চারের পরের পার্টটা যেছে কি বলছে, প্রতি বর্গ মিটার, এবার মিটারে বলছে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ আছে। দেখ বুঝিস রে, পিলার বাড়িতে সবারই প্রায় কম বেশ পিলার আছে, না থাকলেও দেখছিস স্কুলে দেখছিস পিলার আছে না? তো পিলারটা কিরকম থাকে, এই যে মনে করি এটা যদি বারান্দা হয়, এখানে পিলারটা থাকলো, আর উপরে কি হয়, উপরে একটা কি বলতো কি কার্নিসের মতো বানানো হয় কিনা রে, বা ছাদের যে অংশটা সেটা থাকে কিনা। তাহলে আমি যখন প্লাস্টারটা করবো, এই যে পিলারটা যদি হয়, মানে এটা যদি পিলার হয় এইভাবে নিচে এখানে বসানো আছে আর এখানে এর উপরে বসানো আছে, আমি প্লাস্টার যখন করবো কোথায় প্লাস্টারটা করবো, এটাতে করতে পারবো, নিচে করতে পারবো, নিচে প্লাস্টার করতে পারবো, পারবো কি উপরে করতে পারবো, পারবো কি উপরে, আদৌ বলছে হ্যাঁ উপরে কি, এটা তো বন্ধ হয়ে আছে, এখানে তো বন্ধ। ইমাজিন কর পিলার, পিলার ঘরের যে পিলার এইভাবে তো নিচে এটা দেওয়াল, নিচের মাটিটায় অংশটাই থাকে, উপরে তো ছাদ বা কোনো একটা অংশই তো থাকে, এটা তো এখানেও বন্ধ থাকে এখানেও বন্ধ থাকে। আমি যখন প্লাস্টার করবো এখানে কি ছাদটাকে উঠাই দিব, দিয়ে প্লাস্টার করবো উপরে, না নিচে মাটিটা খুঁড়ে প্লাস্টার করবো, হবে কি হবে না? তো কোনটা হবে সাইডটা, তো কিন্তু বলবে না কিসের ক্ষেত্রে, তোকে বুঝে নিতে হবে এটা তাহলে কিসের ক্ষেত্রে বল, সাইডটা কিসের ক্ষেত্রে বল, 500 তলের ক্ষেত্রে বল। তো ঝামেলাটা কি আছে এখানে, মিটারে কনভার্ট করতে হবে। আমাদের পিলারটার ব্যাসার্ধ কত বেড়েছিল, 2.8 ডেসিমি বেড়েছিল কিনা, এটা আবার কি করতে হবে, মিটার, আর ওইটা তো মিটার আছেই। তাহলে কি লিখবো, পিলারটির মানে পরের পার্টটার জন্য কি, পিলারটির কি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 2.8 ডেসিমি। এই ডেসিমিটারটা মিটার করলে কি করতে হয় রে, 10 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 2.8 বাই 10 মিটার, ঠিক আছে। তাহলে এই 10টা যে আছে ভাগ করে 10 মিটার দরকার না, আমাদের 10টা তোমার তুলতে হবে কিনা রে, আমি পরের লাইন আরেকবার তুলে দিই, কত হচ্ছে 28 বাই 10 গুণ 10 না রে, দুটা 10 মিটার, কি বুঝা গেল। আর উচ্চতা তো দুই আছে 2.5 মিটার, তোরটা বের করা দরকার নাই, তাহলে মানে কি লিখবো, পিলার দুটির 500 তলের ক্ষেত্রফল লিখবি রে, এরপরে এটার পরে আবার জায়গা নেই, এখানে লিখছে হ্যাঁ, পিলার দুটির 500 তলের ক্ষেত্রফল, পিলার দুটোর কি 500 তলের ক্ষেত্রফল, ভালো করে বুঝিস। 500 তলের ক্ষেত্রফল সূত্র কি রে, 2 তো হবেই, কেন 2 হবে, দুইটা পিলার, আর সূত্র হচ্ছে কি 2 পাই আর h, পাশে বর্গ একক, সূত্র যদি লিখলাম বোঝার জন্য। তাহলে 2 ইনটু 2, পায়ের মান কত রে, 22 বাই 7, আর কত এই ব্যাসার্ধ কত দেখে দরকার নাই, 28 বাই 10 গুণ 10, আর উচ্চতা কত, উচ্চতা কত ছিল 2.5, পাশে বর্গ মিটার, বর্গ কি হবে মিটার। আচ্ছা একটু সলিউশন করেই দশমিকটা তুলি, তাহলে কত হচ্ছে 2 ইনটু 2, 22 বাই 7, যা নিচে নিচে পারবে নিচে কর, আমারটা না দেখলেও হবে। আর এখানে হচ্ছে 28 বাই 10 গুণ 10, এটাকে 10টা তুলি, তাহলে 25 বাই কত হবে 10 বর্গ মিটার, ঠিক আছে, এই জিনিসটা হবে। হ্যাঁ, তারপরে কি করব, কাটাকাটি করি, 2 দিয়ে কাটি, 2 5 এ 10, 2 5 এ কি হবে 10, আবার 5 দিয়ে কাটি, 5 5 এ 25, আবার কত হবে 5 দুগুণা 10, 2 2 কি হবে কাটবে, 7 দিয়ে কাটি কত হবে 7 4 এ 28, ঠিক আছে। আর কাটবি কি, এখানে 10টা কাটবি, কাটে কোনো লাভ হবে না, কেন নিচে 5 থেকে যাবে। তো এইভাবে রাখি, কারণ আমি তোকে অ্যানসার তো এটা চাইনি, অ্যানসার চাইছে যে প্রতি বর্গ মিটার 125 টাকা কত খরচ হবে, কারণ পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে 125 দিয়ে গুণ করতে, তখন কেটে দেব, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে, উপরে গুণ কর, কত হচ্ছে রে, কি কি আছে এখানে, 4 আছে, তাহলে কত হচ্ছে 88 বাই 10 বর্গ মিটার, ঠিক আছে। এটা লিখলাম 88 বাই কত হলো 10, এইভাবে রাখলাম। অ্যানসার শুধু চাইনি, যদি এটা অ্যানসার চাইতো, তাহলে এখানে পয়েন্ট করে দিতাম, 8.8 করে দিতাম, ঠিক আছে। এবার কি লিখবো, পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে, কি লিখবো, পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে, তাহলে কি করবো, 1 বর্গ মিটারের জন্য যে 125 টাকা হয়, তাহলে এত বর্গ মিটারের জন্য অবশ্যই বেশি হবে, তাহলে এত গুণ করবো আমরা। তাহলে কি লিখবো, 88 বাই 10 ইন্টু হচ্ছে 125 টাকা,
এবার কাটি, কত দিয়ে কাটবো এবার? এবার কাটে দে। এবার কত দিয়ে কাটবো রে? 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 4 8, 2 4 8, 2 5 10। 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে কত হয়? 5 2 10, 5 5 25। তাহলে কত গুণ করতে হবে? 25 আর 40 গুণ করতে হবে। কত কত গুণ করবো? 25 আর 40 গুণ কর, যেটার কত টাকা গুণ করে বের কর কত হচ্ছে বল, তোরাই বল কত হচ্ছে। আমি 5 নম্বর কোশ্চেনটা পড়ি। তাহলে আমাদের 4 হয়ে গেল, এবার হচ্ছে 5 অনলি 1100। 1 1 0 0 এই 1100 টাকা। তাহলে কত বেরোলো? 44 আর 25 গুণ করে 1100 টাকা। তাহলে আমরা কি লিখবো? সুতরাং পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? 1100 টাকা খরচ হবে। সুতরাংটা নিজের মতো লিখে নিবি, ব্যাপার না। এবার করবো আমরা 5 নাম্বার কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি বলছে? 2.8 ডেসিমিল দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমিল লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডার এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিল গ্যাসের ওজন কত হবে? এটা আমরা এর আগে বলছিলাম। ওজন আর আয়তন এক জিনিস না আলাদা জিনিস? কি রে, ওজন আর আয়তন এক জিনিস না আলাদা জিনিস? হ্যাঁ, এক না আলাদা? তার মানে পড়াশোনা করিস না। ওজন আর আয়তন আলাদা জিনিস। আয়তন মানে কতটা জায়গা জুড়ে থাকে, ওজন মানে হচ্ছে ওটা যদি দাঁড়ে মানে দাঁড়ে পেলে স্প্রিং তোলার মাধ্যমে মাপায় তাহলে কতটা হবে সেটা হচ্ছে ওর ওজন। এই 1 কেজি লোহা আর 1 কেজি তুলা, এটা তো উদাহরণ ওখানে দিয়েছিলাম। দুজনের ওজন সমান। 1 কেজি লোহা 1 কেজি তুলা দুজনের ওজন সমান, কিন্তু দুজনের আয়তন 1 কেজি লোহা তো অল্প একটু হলে তুলা 1 কেজি তুলা অনেকটা তুলা, কিন্তু তাহলে দুজনের আয়তন মানে দুজনের জায়গা বেশি নিবে কিন্তু দুজনের ওজনটা কিন্তু এক। কি বুঝালো বিষয়টা? আর এই কোশ্চেনটাতে যেটা কনফিউশন হয়, কনফিউশনের কোনো বিষয় নেই। 2.8 ডেসিমিল দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ, অনেকে ভাববে অন্তঃব্যাসার্ধ যেহেতু কথা বলছে তারপরে ফাঁপা চন্দ্র এই জিনিসগুলো বেশি করবো। আচ্ছা, গ্যাস সিলিন্ডার সবাই দেখছিস, সবার বাড়িতে প্রায় আছে গ্যাস সিলিন্ডার, ঠিক আছে? তো গ্যাস সিলিন্ডারে গ্যাসটা কোথা থাকে? ভিতরে থাকে না বাইরে থাকে? গ্যাস সিলিন্ডার কোথায় থাকে? ভিতরের দিকে থাকে, ওই জন্য অন্তঃব্যাসার্ধ দিয়েছে। আর যাদের যাদের গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস যদি ভরা থাকে ভালো কথা, হ্যাঁ, না ভরা থাকলে তো গ্যাসে বুঝতে পারছি ক্রাইসিস অবস্থা, ভরা রাখে দিবি। যারা গ্যাস দিয়ে ব্যবহার করেছে আর যাদের কোনো গ্যাস ছাড়া আমাদের উপায় নাই, ঠিক আছে, তারা অবশ্যই বিকল্প ওই উনুন যেগুলো আছে ওগুলো বানায় নিস, কিনে নিস টেম্পোয়ারি। বলে তো যুদ্ধ চলছে, যুদ্ধ যদি শেষ না হয় তাহলে কিন্তু গ্যাস আর পাবি না, যা পরিস্থিতি। আচ্ছা, তো কোশ্চেনে চলে আসি, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনের যেটা বিষয়, তাহলে এই অন্তঃব্যাসার্ধ নিয়ে কোনো চিন্তা ভাবনার বিষয় নেই, কারণ গ্যাসটা কোথায় থাকছে? ভিতরে থাকছে, ওই জন্য বলছে অন্তঃব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এখানে কি দেওয়া আছে? অন্তঃব্যাস বিশিষ্ট। তাহলে ব্যাস দিয়ে হবে না, কি করে ব্যাসার্ধ করবো? আমরা শুধু লিখবো যে কি আছে, গ্যাস সিলিন্ডারটি, গ্যাস সিলিন্ডার অন্তঃব্যাসার্ধ দিয়ে কিন্তু ওই আর বড় হাতের আর ছোট হাতের না, ডাইরেক্ট আমরা শুধু আর লিখবো, ঠিক আছে? বের করব। তার লম্বা মানে হচ্ছে কি? উচ্চতা। লম্বা মানে কি রে? উচ্চতা। তারপর ওর আয়তন বের করব। তাহলে টোটাল যে গ্যাসটার আয়তন আছে সেটার আয়তনটার জন্য ওজন কত দেওয়া আছে? 15.015 কিগ্রা। মানে একটা গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস ধরবে? এখানে বলছে 15 লিটার। 15 লিটার লিটারে যদি করা হয় 14.2 লিটার ধরে। কিন্তু এখন নতুন যখন গ্যাস সিলিন্ডার যখন আসবে তখন এখন আর থাকবে না, এখন 10 লিটার করে গ্যাস সিলিন্ডার থাকবে, নতুন নির্দেশে করছে, ঠিক আছে? তো এটা পরের বিষয়। তো এখানে বলছে 15.05015 কিগ্রা কি আছে? গ্যাস আছে। তার মানে যতটা ওর আয়তন, ওই গ্যাস সিলিন্ডারটার যেটা আয়তন সেটার ওজন হচ্ছে এত। কি কথা বুঝতে পারলে? এই যে গ্যাস সিলিন্ডার আছে কিনা, গ্যাস সিলিন্ডার যতটা জায়গা জুড়ে গ্যাসটা আছে ওইটার আয়তন যেটা, ওই আয়তনের জন্য ওজন হচ্ছে কতটা? ওই গ্যাসটার ওজন কত? 15 পয়েন্টটা। কি বুঝালো বিষয়টা? তাহলে একের জন্য কত হবে? তাহলে একের জন্য ওইটা দিয়ে ওটা কি করব? ভাগ করব, ঠিক আছে বিষয়টা? তাহলে আমরা কি করব? প্রথমে ব্যাসার্ধ বের করে নিই। এই গ্যাস সিলিন্ডারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, গ্যাস সিলিন্ডারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে? বা গ্যাস সিলিন্ডারটির ব্যাসার্ধ, দৈর্ঘ্য না, ব্যাসার্ধ লিখেছি, ব্যাসার্ধ অত বড় বড়। গ্যাস সিলিন্ডারটির ব্যাসার্ধ কত আছে? ব্যাস কত আছে রে? ব্যাস কত দেওয়া আছে? 2.8। এটা ব্যাসার্ধ আছে, হ্যাঁ, কারো লেখার ইচ্ছা হলে তুই অন্তঃব্যাসার্ধ দিতে পারবি, দিলাম না। তাহলে 2.8 কে কত দিয়ে ভাগ দেব? 2.8/2 আছে
মিটার। ভাগ করলে কত হবে 1.4 ডেসি 1.4 কি ডেসিমিটার। ঠিক আছে, তারপরে দেখ উচ্চতা লম্বা তো দেওয়াই আছে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে গ্যাস সিলিন্ডারটির গ্যাসের আয়তন, বা শুধু শর্টকাট লিখি গ্যাসের আয়তন লিখি, আরে গ্যাস সিলিন্ডারের আয়তন তো বের করে লাভ নাই, শুধু আমার গ্যাসটার আয়তন বের করতে হবে। তাহলে কি লিখবো, গ্যাসের আয়তন, কিসের আয়তন, গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন মানে চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র কি রে, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই মান কত রে, দেখে বসা যায় এবারে 22/7 আর স্কয়ার, আর এর মান কত হয় যেটা 1.4 এর স্কয়ার, এইচ কত, উচ্চতা কত দেওয়া আছে বল, ডাইরেক্ট করছি কিন্তু উচ্চতা কত আছে রে 7.5 আছে ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে কি করব, দেখ একবারে করছি, তুই বুঝতে পারছিস 22/7, এই যে দশমিক আছে কিনা রে, নিচে 10 হবে না, তাহলে 14/10, তাহলে যত স্কয়ার এটা কভার হবে রে, একটু এখন শর্টকাটে করছি যত আমরা শিখে গেলাম ঘন ডেসিমি। ঠিক আছে, কাটবে কে 7 দিয়ে কাটবে, 7 দুগুণা 14, যদি 75 আছে অবশ্যই 5 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটে দেই, 2 5 10, 5 দিয়ে কাটলে কত, 5 একে 5, 6 7 2 5, 3 15। ঠিক আছে রে, না ভুল হলো, 5 5 25, 5 একে 5, 6 7 2, 5 5 25, তার আবার কত 5 দিয়ে যাবে, কত দিয়ে কাটলাম রে বুঝলি, এই যে 5, এই 5 দিয়ে কাটছে কিন্তু, হ্যাঁ, তার আবার 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে কত হবে 5 3 15, আর এখানে 5 দুগুণা 10, আবার 2 দিয়ে 22 কে কাটবে না, 2 দিয়ে 22 কে কাটলে কত হবে 11। তাহলে কি কি দাঁড়াচ্ছে বল দেখি, 11 14 আর 3, 11 14 আর কত দাঁড়াচ্ছে 3। অ্যানসারে তো এটাই বের করতে হবে, গুণ করে দিলে হয়ে যাবে, গুণ করে কোনো লাভ নেই, এইভাবে থাক, এইভাবে থাক। ঠিক আছে, তাহলে এটা করে দেই, 11 3 কত রে 33 ইনটু 14 বাই হচ্ছে 10, এইভাবে রাখলাম। কোনো অসুবিধা আছে কি রে, এই অসুবিধা আছে? কারণ যদি অসুবিধা মনে হয় তাহলে একটা জিনিস করতে পারিস, যে 10টা যদি ভাগ আছে এখানে 10 মিনিট তুলে দিতে পারিস, 10টা ভাগ আছে কিনা 10 মিনিট তুলে দিতে পারিস। আচ্ছা তুলে দিই, কষ্ট হতে পারে কারো, তাহলে 33 গুণ 1.4 করে দিলাম, এই 10টাকে তুলে দিলাম। ঠিক আছে, এবার এই যে আয়তনটা বেরোলো, এই যে আয়তনটা বেরোচ্ছে, এই আয়তনটার জন্য ওজন দেওয়া আছে না ওখানে, কি ওজন দেওয়া আছে তো, তাহলে এই আয়তনটা ওই ওজনটার সঙ্গে কি সমান, তাহলে 1 ঘন ডেসিমিটার কত হবে, তাহলে কি করব, এটা দিয়ে ওটাকে কি করব, ভাগ করতে হবে। ঠিক আছে, কিছু ডিটেইলস করে তাহলে লিখতে হবে, আমি বলছি এত যেটা বেরোলো 33 ইনটু 1.4 ঘন ডেসিমিটার, গ্যাসের ওজন হচ্ছে 15 যেটা আছে সেটা লিখবো, তাহলে 1 এর জন্য কত অবশ্যই কম হবে, তাহলে কি করে ভাগ করব, বুঝালো। তারপরে ডাইরেক্ট লিখছি 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন, কি বুঝালো বিষয়টা, কি লিখবো 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন, কি করব, যেটা আছে ওখানে কত 15.015, আর নিচে হবে 33 গুণ 1.5, বুঝা গেল, পাশে গ্রাম, কিসে আছে গ্রামে আছে, কি বুঝা গেল রে। আচ্ছা এবার কি করব, দশমিকটা তুলে দিই, ওই গল্পটা আবার আসলো, তাহলে কত হচ্ছে 15, নিজে নিজে কর, আমার দেখে কোনো লাভ নাই, নিজে নিজে কর, আমার আশা থাকবে না, কে দেখে আগে করতে পারিস। আর এই যে কত আরে, ও আচ্ছা ঠিক আছে 4, এখানে 4, তাহলে উপরে এক ঘর আগে দশমিকের উপরে একটা 10 হবে, আর এই যে কয় ঘর আগে দশমিকের 3 ঘর, মানে 3টা 10 মানে 1000 এটা। ঠিক আছে, তাহলে কি হবে, এই শূন্য কি হবে কাটবে, তারপরে এখানে 14 আছে, এখানে দেখ 5, সব জায়গায় 5 আছে, তাহলে অবশ্যই কত দিয়ে কাটবে রে, 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটে কত হচ্ছে 5 3 15, শূন্য তার 100 দূরের সময় লিখে নিতে হয়, শূন্য রেখে রে 5 3 15 আছে, দেখে নি কত হচ্ছে 5 3 15, 5 3 কত রে 15 হলো। এই যে যদি অসুবিধা হয় আমি কি বলছি এইভাবে করবো, 5 3 15, 5 সাথে কত রে 1, দেখে নে 5 0 0, তাহলে 1 15, 5 3 কত হলো রে 15, আসলো কি না, আসলো, হ্যাঁ, তাহলে কি নিতে হবে, একটা 0 নিতে হবে, বুঝতে পারলে, ওই জন্যই বললাম ওই ফাঁকা রাখছি ওই জন্য, ওই জায়গা বুঝে গেল বিষয়টা। দেখ আমি যদি এইভাবে করি তাহলে কি হচ্ছে, 5 3 15, 5 হাতে কত 1, তাহলে 5 0 0 1 চলে আসবে, 1 হলো, তারপর যে 5 3 15 এটা আসছে, আমার ছিল তো এটা, তাহলে কি হবে, কেন হচ্ছে না, 5 দিয়ে জন কাটছি, 5 3 15 হলো, এই শূন্যের জন্য এই শূন্য হলো, একসঙ্গে দুটো অঙ্ক নিচ্ছি না, দুটো অঙ্ক নিলে একটা কি নিতে হয় শূন্য, ওই জন্য কিন্তু শূন্য। ঠিক আছে, বুঝা যাচ্ছে বিষয়টা। তাহলে 5 দিয়ে কাটলো, 5 দিয়ে কোনটা কাটলাম রে, এটাই কাটলাম, তাহলে এদিকেও কাউকে কাটতে হবে, কত দিয়ে কাটো, কোনটা কাটে, এটা কাটি, কত রে 5 কত করে লাভ হবে কি
5 দুগুণা 10, এটা 0। ঠিক আছে, আচ্ছা করে দিচ্ছি। আচ্ছা এখানে 33 আছে, এখানে 3 3 আছে, তাহলে অবশ্যই 3 দিয়ে কাটবে, 11 হবে। এটা 3 দিয়ে কাটলে কত হবে রে? 1 0 0 1 হবে। তারপর কত দিয়ে কাটবো? 11 দিয়ে কি যাবে? যেহেতু 11 আছে, 11 দিয়ে যাবে কি? যাবে? হ্যাঁ যাবে তো। 11 9 99, 100 থেকে 99 বাদ দিলে কত হয়? 1, আর 1 থেকে 11, 11 9 99, 11 কে 11। এবার 91 চলে আসলো, 91 চলে আসলো, নিচে 14 আর 2 আসলো, 91 কি যাবে? 91 যাবে রে? 7 দিয়ে যাবে? যাবে? 13 7 91 হয়। হ্যাঁ ঠিক আছে। তাহলে একটু আর একবার লিখলাম, মানে কিছু কিছু হয়ে যাচ্ছে। তাহলে কত? 7 দিয়ে 7 থেকে 7 8 9 2 7 3 21। ঠিক আছে, আর নিচে 7 দুগুণা 14। আর তো যাবে না, যাবে কি আর রে? তাহলে হচ্ছে কত? 2 না 40, উপরে দাঁড়াচ্ছে 13, নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 40। অ্যানসার দেখতো কেমন আছে রে? গ্রাম, গ্রাম থেকে দেখি কিছু করা যাবে। পূর্ণ আছে নাকি? একটা দশমিক গ্রামে আছে, গ্রাম 325 গ্রাম আছে। ও আমি তো এখানে ভুল লিখছি রে। কিগ্রা হবে। ঠিক আছে, তাহলে এটা কিগ্রা, এটা কিগ্রা, তাহলে এটা হচ্ছে কিগ্রা। কিগ্রাটা একটু এইভাবে তো করা যাচ্ছে না, তাহলে কিগ্রাটা কি করে নিব? গ্রাম। তাহলে 1 কিগ্রা গেলে কত গ্রাম রে? 1000 গ্রাম। তাহলে পাশে ইকুয়ালটা দিয়ে লিখবো কি? 13/40 ইনটু 1000 দিলাম, পাশে এবার কি হলো? গ্রাম। তাহলে অ্যানসারটা আসছে না, এইভাবে কিভাবে রাখি? তাহলে এই 0 0 কি করলাম? কাটলাম, 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 25। 25 সাথে তারা গুণ করলে কত হবে? কত দিলে অ্যানসারটা রে? 325 325। এটা আচ্ছা, গ্রাম। 325 গ্রাম। ঠিক আছে, মানে 13 আর 25 গুণ করে হবে কত? 325 গ্রাম। তাই এই জিনিসগুলা এখানে কাজে লাগছে। আর 5 নাম্বার হয়ে গেল। এইবার হচ্ছে 6 নাম্বার। 6 নম্বর কোশ্চেনটা বুঝবি কি বলছে? সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটিতে 2/3 অংশ, দ্বিতীয়টিতে 5/6 অংশ, তৃতীয়টিতে 7/9 অংশ লঘু সালফ্রিক অ্যাসিড পূর্ণ আছে। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিল দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারটির অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিল। তারপর বলছে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিল হলে তাদের উচ্চতা হিসাব করি। কি বুঝতে পারলে? এটা ভালো করে বুঝবি, এটা ছবি আঁক করে কিন্তু করতে হবে। হ্যাঁ, ছবিটা আঁক করে আমরা যেরকম ছবি আঁক করবো তোরাও এরকম করে ছবিটা আঁক করবি। তিনটা বলছে প্রথমে সমান জার আছে, তিনটা কটা জার? তিনটা। এই যে এক বানাচ্ছে সমান, একটু বানানোর চেষ্টা করবি, আমি তত ভালো পারি না, তোরা করিস ভালো করে। তিনটা সমান জার, তিনটা সমান জার আট করছে। এই তিনটা হচ্ছে সমান জার। ঠিক আছে, এই তিনটা জার থেকে অ্যাসিড একটা বড় জার মধ্যে ঢালা হবে। ঠিক আছে, এটা এখানে ঢালা, এখান থেকে এখান থেকে এখান থেকে এই তিনটা জারের যে অ্যাসিড থাকবে সেটা কোথায় ঢালবো? এখানে ঢালবো। এই প্রথম তিনটার ব্যাসার্ধ, মানে এই প্রথম তিনটার যে আর আছে, এই প্রথম তিনটার আর এর মান হচ্ছে কত দেওয়া আছে? শেষের কথা বলেছে ওটা 1 আর তো না 2 আর আছে, 2 আর দেওয়া আছে 1.4 ডেসিমিল। ঠিক আছে, উচ্চতা কিন্তু দেওয়া নাই, প্রথম তিনটার উচ্চতা কিন্তু দেওয়া নাই। প্রথম তিনটার উচ্চতা, তিনটার ব্যাসার্ধ সমান হবে, তিনটার উচ্চতা কি হবে সেটা ধরে নিব। আর যেটার মধ্যে ঢালবো তার হচ্ছে কি আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, মানে এইটার হচ্ছে 2 আর দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এটার ব্যাস কত দেওয়া আছে? 2.1 ডেসিমিল। ভালো করে বুঝিস, আমি এখানে করে দিচ্ছি কেন, তাহলে বিষয়টা তোদের ক্লিয়ার হবে। 2.1, ঠিক আছে। আর এর উচ্চতা, মানে এটার উচ্চতা মানে h, এটার উচ্চতা h, এটার উচ্চতা কত দেওয়া আছে? 4.1 ডেসিমিল। 4.1 ডেসিমিল। তাহলে এখানে পাশে আমি যে নম্বরগুলো ওর উপর লিখে রাখবি, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনটা কি কি বলতে যাচ্ছে না বলতে যাচ্ছে বিষয়টা ক্লিয়ার। এবার ভালো করে বুঝিস,
প্রথমটাতে কতটা অ্যাসিড আছে দেখবে 2/3 অংশ, তারপরটাতে কত আছে হ্যাঁ 5/6, তারপরটাতে কত আছে 7/9। এটার মানে কি, এটা এক প্রথমটা দেখাচ্ছি, এটা 3 ভাগের 2 ভাগ, তার মানে এটা যদি 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করলাম, তার মানে কি এতটা অংশ, এই এতটা অংশ কি আছে অ্যাসিড আছে, এটা ফাঁকা আছে, বুঝতে পারলে? তারপর পরেরটা যে আছে 5/6, তার মানে এটাকে যদি 6 ভাগে ভাগ করি, তার মানে 5 ভাগে কি আছে অ্যাসিড আছে, একটা অংশ কি নেই। তারপরটা যদি 7/9 মানে হচ্ছে 9 ভাগে যদি ভাগ করা হয়, তাহলে 7 ভাগে আছে, 2 ভাগে কিন্তু নাই। যদি কোশ্চেনটাতে সুবিধা হতো, যদি তিনটাতে ভর্তি অ্যাসিড থাকতো তাহলে তো কোনো সমস্যা নেই, তিনটার যা আয়তন হবে আর এটার আয়তন কি হতো সমান করে দিতাম, বাস গল্প শেষ হয়ে যেত। কিন্তু ঝামেলাটা কোথায়, এখানে কিন্তু ভর্তি অ্যাসিড নাই, এটাতে যখন ঢালবো তখন এটা কিন্তু ভর্তি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ভর্তি নাই। এটার কতটা উচ্চতা 2/3, কতটা উচ্চতা, কত টোটাল উচ্চতা কত 2/3, তাহলে উচ্চতা কত ধরবো রে h, আমি যদি উচ্চতা h ধরি, ভালো করে বুঝবে রে, উচ্চতা যদি আমি h ধরি, উচ্চতা কি ধরলাম h, মানে তিনটার উচ্চতায় উচ্চতা h ধরলাম, তাহলে প্রথমটার অ্যাসিডের উচ্চতা কত হবে কে বলতে পারে দেখি, গুড, কত হবে h * 2/3, কি বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে কত অংশ আছে 3/2, কার 3/2, উচ্চতার 3/2 দুই অংশ আছে, তাহলে প্রথমটার অ্যাসিডের উচ্চতা কত হবে, মানে হচ্ছে h * 2/3, তার মানে কত হচ্ছে 2h/3, কি বুঝতে পারলি? কি বুঝাচ্ছিলাম, রাত করছি সব, এটা বুঝা যাবে রাত। তাহলে প্রথমটার উচ্চতা যদি এটা হয়, দ্বিতীয়টার উচ্চতা কত হবে, ওটা তো h, কত হবে 5h/6, তৃতীয়টার কত হবে 7h/9, কি বুঝা গেছে? এইটা বুঝতে পারলেই কোশ্চেনটা শেষ, এটাই মেন জিনিস, মানে এই তিনটার যা আয়তন হবে আর এই বড়টার আয়তন কি হবে তাই হবে, এই তিনটার মোট আয়তন বের করব আর এটার আয়তনের সঙ্গে কি হয়ে যাবে, কি বুঝা গেল বিষয়টা? তো এটা ছবিটা 8 পড়ছিস, আশা করি ছবিটা 8 পড়লে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবি না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, ধরি তো অবশ্যই লিখতে হবে, কত নাম্বার 6 নাম্বার না রে, তাহলে ধরিতে কি লিখবো, প্রথম তিনটি জারের উচ্চতা, কি লিখবো, ধরি প্রথম বা ছোট তিনটি জারও লেখা যায়, ওই তিনটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়, ছোটটা লেখা যায়, হ্যাঁ, প্রথম তিনটি জারের উচ্চতা কত h, ঠিক আছে, এবার বুঝাইছি, হ্যাঁ, h ডেসিমিল, h কি ডেসিমিল, ঠিক আছে? প্রথম তিনটি জারের উচ্চতা কত h ডেসিমিল, কি বুঝা গেছে? আচ্ছা, এবার কি করব, প্রথম তিনটি জারের অ্যাসিডের উচ্চতা লিখবো, এই যে আমি রাগ করে দিচ্ছি কিনা, এটা আমি কিন্তু ডাইরেক্ট লিখে দেবো, ঠিক আছে? কি লিখবো, প্রথম তিনটি জারের অ্যাসিডের উচ্চতা যথাক্রমে কত হবে, প্রথমটার জন্য হচ্ছে কত 2h/3 ডেসিমি, তারপরটার জন্য হবে কত 5h/6 ডেসিমি, তারপরটার জন্য হবে কত 7h/9 ডেসিমি, কি বুঝা গেল? তাহলে কত 7h/9 কত ডেসিমি, এই তিনটার গল্প কিন্তু আমরা বের করে নিলাম, ঠিক আছে? তারপরে কি লিখবো, প্রথম তিনটি জারের আয়তন বা ছোট জার তিনটির মোট আয়তন সেটা লেখা যায়, বা তুই বলিস যে এটার বড় জারটার আয়তন সেটা আছে, প্রথম দুইটা লিখি, কি লিখবো, প্রথম তিনটি জারের মোট আয়তন ইকুয়াল টু দিব, আমার এখানে জায়গা আটবে না, আমি এদিক করে লিখছি, ঠিক আছে? মোট আয়তন, আয়তনের সূত্র কি রে, চোঙের আয়তনের সূত্র কি রে, পাই আর স্কয়ার h, তাহলে পাই আর কত, ও আর একটা জিনিস তো ছাড়া পড়লো রে, ব্যাসার্ধটা বের করি, এটা টু ব্যাস দেওয়া আছে কিনা ব্যাসার্ধ করতে হবে, তাহলে প্রথম তিনটি জারের মোট আয়তন, না এটা না একটু চেঞ্জ কর, প্রথম তিনটি জারের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটাকে বের কর, ব্যাসার্ধ তো বের করি নাই, ব্যাসার্ধের দৈর্ঘ্য, তারপর ওটা লিখব। আচ্ছা, ব্যাসার্ধের ব্যাস কত আছে 1.4, এটাকে 2 দিয়ে ভাগ দিব, 1.4/2 পাশে ডেসিমি, তাহলে কত হবে রে, 1.4 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, কত হবে রে 7 না, 0.7 ডেসিমি, কি বুঝা গেল? আচ্ছা, এই নিচেরটাকে বাদ দিচ্ছি, যতটা বুঝিয়ে গেছি। তারপর কি লিখবো, ওই কথাটাই, প্রথম তিনটি জারের মোট আয়তন,
মোট আয়তন। মোট আয়তন, তাহলে মোট মানে যোগ করব। ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, প্রথমটা হবে কি পাই, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিই, পাই আর স্কয়ার, আর বলতে কত রে, এই যে 0.7 এর স্কয়ার, এইচ কত, প্রথমটার উচ্চতা কত, এই যে লিখে দিচ্ছি আমরা 2h বাই কত, 2h বাই 3 যোগ তার দ্বিতীয়টার কত হবে, পাই অবশ্যই হবে পাই আর স্কয়ার, আর তো ব্যাসার্ধ তো সেম, কত 0.7 এর স্কয়ার, এইচ হচ্ছে কত, পরেরটা এইচ হচ্ছে কত 5h বাই 6 যোগ তারপরটা পাই ইনটু কত, ব্যাসার্ধ হচ্ছে 0.7 এর স্কয়ার ইনটু এইচ হচ্ছে কত 7h বাই হচ্ছে 9, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। পাশে লিখব ঘন ডেসিমি, পাশে লিখব ঘন ডেসিমি। তাহলে এই কারণে যে কারণে দেখ, এবার লক্ষ্য করে দেখ একটা জিনিস, এখানেও পাই আছে, সব জায়গায় পাই আছে, পাই কমন যাবে, 0.7 সব জায়গায় আছে, 0.7 কি হবে কমন যাবে। তাহলে আমি কি কমন নিচ্ছি, পাই ইনটু 0.7 এর স্কয়ার কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে, এদিকে পড়ে থাকবে এখানে 2h বাই 3 যোগ তারপরটাতে পড়ে থাকবে 5h বাই 6 যোগ তারপরটাতে পড়ে থাকবে 7h বাই 9, এর জিনিস পড়ে থাকবে পাশে ঘন ডেসিমি, ঠিক আছে। পাইয়ের মান বসাবো না, কেন, পরে যখন প্রশ্ন অনুসার করে পাই পাই কেটে যাবে, ওই জন্য পাইয়ের মানটা আমি বসাচ্ছি না। তাহলে পাই রাখলাম ইনটু এই যে এটা আছে 0.7 স্কয়ার, তার মানে কয়বার হবে, দুইবার, যেহেতু দেখ নিচে দশমিক আছে, নিচে 10 দেওয়া যায় না, তাহলে 7/10 এর কি করলাম স্কয়ার করলাম। আচ্ছা পরে আরেকটা লাইন করব, আর এটা লসাগু করি, লসাগু করলে কত হবে রে, 3 6 9, লসাগু করলে কত হবে 18 হচ্ছে কনফার্ম, 3 দিয়ে 18 কে ভাগ দিলে 6 দিয়ে 9 18, 18 3 দিয়ে 18 কে ভাগ দিলে কত হবে 3 6 18, 6 দুগুণে কত হবে 12h প্লাস 6 দিয়ে 18 কে ভাগ দিলে কত হয় 6 3 18, 3 দিয়ে গুণ করলে 3 5 15h প্লাস 9 দিয়ে 18 কে গুণ করলে ভাগ করলে কত হয় 2, 2 দিয়ে 2 সাথে 14h, ঠিক আছে। আচ্ছা ঘন ডেসিমি। তারপরের লাইনে দেখ পাই ইনটু কি লিখবো 7/10, আর স্কয়ার আছে দুইবার 7/10 গুণ, এটা যোগ করলে কত হচ্ছে বল, যোগ করলে কত হচ্ছে, নিচে 18 উপরে 41h ঘন ডেসিমি। বুঝা গেল, একটু কি কোশ্চেনটা একটু বড় টাইপের, এটাই কিন্তু বুঝলে কিন্তু খুব সহজ। তারপর লিখবো যেটা বের হয়ে গেল, এখানে করে আছে, এখানে করি, এটাও তাহলে বড় জার ধরি, তাহলে এটা তো জারের কথা বলছে না, হ্যাঁ বড় জার, তাহলে বড় জারটির দেখ সবকিছু দেওয়া আছে, এখানে এজ দেওয়া আছে, 2r দেওয়া আছে, 2r দিয়ে তো হবে না, কি বের করতে হবে তোকে, আর বের করতে হবে, আর মানে ব্যাসার্ধ বের করতে, তাহলে কি লিখবো বড় জারটির ব্যাসার্ধ, বড় জারটির কি ব্যাসার্ধ, বড় জারটির ব্যাসার্ধ কত, ব্যাস দেওয়া আছে কত 2.1, ব্যাসার্ধগুলো ভাগ করব 2.1/2 পাশে ডেসিমি। তারপর কি লিখবো বড় জারটির আয়তন, কি লিখবো বড়, এরপরে লিখতে হয়, আমি এখানে লিখছি বড় জারটির আয়তন, বড় জারটির কি আয়তন, আয়তনের সূত্র কি রে, পাই আর স্কয়ার, আর বলতে কত, এটা বের হচ্ছে 2.1/2 এর স্কয়ার, সঙ্গে এর উচ্চতা কত রে, ওই যে 4.1, কত 4.1 পাশে ঘন ডেসিমি, পাশে কি হবে ঘন ডেসিমি। এই কারণে হচ্ছে, এই কারণে দিচ্ছি যে কি লিখবো পাই ইনটু এটাকে দেখ স্কয়ার আছে, এটা কয়বার লিখবো রে, দুইবার, আর একটা জিনিস এখানে দশমিক আছে, এক ঘরের নিচে 10 হবে না, তাহলে দেখ এই জিনিসটা করছি, বুঝিস না বুঝতে হলে বলবি 21/2 গুণ 10 লিখলাম, লেখা যাবে, এই যে এই দশমিকের জন্য কি নিচে একটা কি নামে 10, এটা হতো, যদি এখানে স্কয়ার আছে তাহলে এটাকে কয়বার লিখবো, দুইবার লিখবো, ইনটু কত লিখবো 21/2 ইনটু 10, আর এটাকে দশমিক তুলে দিই, তাহলে কত হবে, উপরে 41 নিচে কত হবে 10, পাশে ঘন ডেসিমি। কি বোঝা গেছে। আর এই তিনটা জারের যেটা অ্যাসিড ছিল সেটাই তো এখানের মধ্যে ঢালা হয়েছে, তার ওই তিনটা জারের অ্যাসিডের যা আয়তন হবে আর এই জারটার মধ্যে যে অ্যাসিড রাখা হবে তার আয়তন কি হবে, সমান হবে। এবার তারপরে প্রশ্ন অনুসারে এবার লিখবো প্রশ্ন অনুসারে, দিলাম, এটা লিখে আগে পাই ইনটু 21/2 ইনটু 10 ইনটু 21/2 ইনটু 10 ইনটু 41/10, এটা ইকুয়াল টু কত, এখানে আছে পাই ইনটু 7/10 ইনটু 7/10 ইনটু
আচ্ছা আমি শুধু একটা জিনিস গন্ডগোল হয়ে গেল, এটা আগে লিখতে হতো, এটা পরে লিখতে হতো। আচ্ছা লিখে দিচ্ছি নাকি? আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি 41h বাই যদি এইচ এর মানটা ওই জন্য বলছে। আচ্ছা নিচে হচ্ছে কত? আচ্ছা তাই এবার কাটাকাটি একটু শিখে নে, বুঝিস এখানে কাটাকাটির প্রসেস কি? উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে, উপর নিচে কাটে, শুধু কোনাকুনি কি হয়? গুণ হয়। তাহলে কাটি, এই 10 কাটবে, এই 10 কাটবে, কাটলো। তারপরে দেখ এই 41 কাটবে, উপরে উপরে কাটছে, এই 7 দেখো 7 3 21, আবার এই 7 3 21, এই পাই কাটবে। এবার নিচে কি থাকলো? 2 থাকলো, 10 থাকলো, এখানে 18 থাকলো, এটা রে। তাহলে কি 2 দিয়ে কাকে কাটবো? 2 দিয়ে 18 কাট, 2 দিয়ে 18 কাটলে কত হবে? 2 9 কত? 18। আর কাটবে 2 দিয়ে আগে কেউ কাটবে? আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে সেটা আগে লিখে নি। উপরে কি দাঁড়াচ্ছে? আচ্ছা 9 লিখে দিলাম, যদি বললি 9। আর নিচে কি দাঁড়াচ্ছে? 20। আর ওইদিকে কি থাকছে? উপরে h, নিচে থাকছে কত? 9 থাকবে। আর বর্জন করলে কত হচ্ছে? 20h = 9 9 কত রে? 81। বাদে লিখবো h = 81/20। অ্যানসার দেখতে রে কি আছে রে? তারপরে ভাগ করে 05 ডিসিমিল। হ্যাঁ, তারপরে ভাগ করতে হচ্ছে, তাই না? তাহলে ভাগ যদি করি, 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে 20 দিয়ে ডাইরেক্ট 81 কে ভাগ করতে পারি, আর এক হচ্ছে কি 2 দিয়ে 81 কে ভাগ করলাম, নিচে একটা 10 থাকলো, তাহলে এক ঘর আর একটা ঘর আগে দশমিক সরাই দিলাম। কোনটা ভাগ করবি? 20 দিয়ে। তাহলে 20 দিয়ে যদি ভাগ করি, ছোট বাচ্চার মতো ভাগ করি, কত হবে রে? 20 4 নাকি রে? 20 4 কত? 80। নামলো 1, দশমিকের জন্য 0 হবে কি? তাহলে আরেকটা 0 নিব, কত নিব? তাহলে কত হবে? 20 5 বুঝা গেল? তাহলে এটা ভাগ করে কত দাঁড়াচ্ছে? h = 4.05। অ্যানসার মিলছে? কি বুঝা গেছে? কি কোশ্চেনটা বুঝা গেছে কিনা? একটু বড় হলো কিন্তু বিষয়টা বুঝতে কিন্তু ইজি। হ্যাঁ, এবার হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার কি বলছে? এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য, খালি ব্যাস দিচ্ছে না, এটা ব্যাসার্ধ দিলে সুবিধা হয়। ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটি কত লিটার জল ধরবে? লিটার চলে আসলো, লিটার আসলে কি করতে হবে? ডেসিমিটার করতে হবে। তো ওটার গল্পটা তো পরেই, আগে তো কি বের করতে হবে? আগে তোকে ব্যাসার্ধ আছে, উচ্চতা বের করতে হবে, বের হবে তারপরে তোকে এই ঝামেলাটা করতে হবে। তাহলে তোকে এখানে কিন্তু উচ্চতা কি ধরে নিতে হবে? সেমিতেই ধরতে হবে, কারণ যেহেতু সেমিতে আছে। তাহলে লিখবো 7 নাম্বার, এক মুখ খোলার সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে ধরি দিয়ে কি লিখবো? ধরি কি বলছে এটা রে? পাত্র নাকি রে? ধরি পাত্রটির কি উচ্চতা? h সেমি। পাত্রটার উচ্চতা কি? h সেমি। তারপর কি আছে? ব্যাসার্ধ। তাহলে লিখবো পাত্রটির ব্যাসার্ধ। কেন ব্যাস দিয়ে কোশ্চেন না? ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাস কত দেওয়া আছে? 14 আছে। ব্যাসার্ধ হলে 2 দিয়ে ভাগ দিব, 14/2 সেমি। তাহলে কত হচ্ছে? 7 সেমি। ব্যাসার্ধ বের হলো 7 সেমি। এবার কি করব? যদি এক আয়তন আছে সমগ্র তলে, এক মুখ খোলার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি লিখবো? পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল। পরের লাইন লিখবো পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল। পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল। পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? বল রে। পাই আর 2h প্লাস r, এটা ছিল না রে? পাশে ঘন না বর্গ সেমি, ঠিক আছে? মান বসাই। পাই এর মান কত রে? 22/7। আর এর মান কত রে? আর এর মান হচ্ছে 7। 2h এর মান তো জানি না, আর এর মান কত? 7। পাশে বর্গ সেমি, এই 7 কাটবে, কত করে থাকবে? 22 × 2h + 7 বর্গ সেমি। এবার লিখবো প্রশ্ন অনুসারে। কি লিখবো? প্রশ্ন অনুসারে কি দিব? 22 × 2h + 7, এটা গেল কত দেওয়া আছে? 2002। আমি কার মান বের করবো? h এর মান বের করে এটা রেখে দিই। 2h + 7
ইকুয়াল টু 2002 বাই হচ্ছে 22 কত দিয়ে কাটবে 2 দিয়ে কাটবে 2 দিয়ে কাটলে কত হবে রে 2 এর 22 2 দিয়ে কাটলে 2 একে 2 0 0 1 আবার কত দিয়ে কাটবে 1 হয়ে বললাম এরকম একটা কোশ্চেন না 11 দিয়ে 11 9 99 তাহলে 1 11 কে 11 তাহলে 2h 7 ইকুয়াল হচ্ছে 91 বাদ দিলে 2h ইকুয়াল টু 91 এটা প্লাস হতে গেলে মাইনাস কত হবে 7 বাদ দিলে 2h ইকুয়াল টু 91 থেকে 7 বাদ দিলে কত হবে 7 8 9 10 11 তাহলে হচ্ছে 4 1 চলে আসে 84 কত থাকছে 84 2 দিয়ে কাটা দে 2 দিয়ে 84 কাটলে কত হবে 42 2 4 8 2 2 না 4 তাহলে h এর মান কত হলো 42 ভালো বোঝা গেল তাহলে এটা বেরোলো বেরোয় কিন্তু আমাদের অ্যানসার হবে না কেন বলছে কত লিটার কি ধরে রে কি চাইছে পাত্রটিতে কত লিটার জল ধরে লিটারে বলছে তার মানে এটা কি করতে হবে আবার ডেসিমিটারে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে কি লিখবো এটা হয়েছে সবার টুকেনে তারপর লিখবো ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধটা কত ছিল রে ব্যাসার্ধ কত ছিল 7 ছিল না 7 কি ছিল 7 সেমি সেমিটাকে কিসে কনভার্ট করতে হবে ডেসিমিটার সেমিটাকে ডেসিমিটার করলে কি করতে মিলি সেন্টিগ্রেড কি করতে হবে রে সেমিটাকে ডেসি করব কি করব 10 দিয়ে হ্যাঁ তাহলে 7/10 ডেসিমিল 7/10 ডেসিমিল তারপর হচ্ছে উচ্চতাও সেম উচ্চতা তাহলে কত হবে কত আছে 42 আছে কি রে 42 টা আছে কি সেমি 42 টাকে ডেসিমিটার করলে কি করতে হবে 10 দিয়ে ভাগ আমি ডাইরেক্ট করে দিচ্ছি একটা যে দেখালাম 42 বাই হচ্ছে কত 10 ডেসিমিল 42/10 কি ডেসিমিল একটা লাইন লিখলাম না তারপরে কি লিখবো তারপরে লিখবো কি পাত্রটিতে জল ধরে নাকি আছে হ্যাঁ পাত্রটিতে জল ধরে পাত্রটির আয়তন লিখবি না পাত্রটিতে জল ধরে সেটা লিখবি আচ্ছা পাত্রটির আয়তন লিখি তার সূত্র ভালো করে লিখবো পাত্রটির আয়তনের সূত্র কি রে পাই আর স্কয়ার h পাই এর মান কত 22/7 সূত্র বসাচ্ছি না আর স্কয়ার আর এর মান কত এই যেটা 7.10 এর স্কয়ার আর h হচ্ছে উচ্চতা কত 42/10 পাশে ঘন ডেসিমি এই যে ঘন ডেসিমি আছে ডেসিমিটারে কি করব 1 ঘন ডেসিমিটার মানে কত লিটার 1 লিটার 500 লিটার করে দেব এখানে তাহলে কত হচ্ছে 22/7 ইনটু এটা 7/10 স্কয়ার মানে দুইবার 7/10 ইনটু 7/10 দিলাম আর এখানে হচ্ছে 42 বাই কত হবে 10 পাশে এখানে লিখব লিটার এটা গুণ কর রে গুণ কর পাশে কি লিখব যেহেতু 1 ঘন ডেসিমি ইকুয়াল টু 1 লিটার 1 ঘন ডেসিমিটার গেলে কত লিটার 1 লিটার কাটাকাটি করি এই 7 আর 7 কি হবে কাটবে মানে 42 7 আর 22 গুণ করতে হবে গুণ কর রে 42 7 22 গুণ করব গুণ করে যে 3 ঘর আগে দশমিক বসে যাবে যেটা হবে সেটা অ্যানসার হবে গুণ কর 7 দুগুণা 14 7 দুগুণা 14 মানে 15 1 5 4 এটাকে হচ্ছে 42 দিয়ে গুণ কর ফটাফট হয়ে যাবে এটা বলবে তাহলে আমাদের 7 নাম্বার হয়ে গেল এবার হচ্ছে 8 নাম্বার কি বলছে 8 নাম্বার কোশ্চেন যদি কত হলো आंसर এটা আছে না কি আছে 6.468 কত 6.468 বাই 7 দুগুণা 14 আয় তো উপর গুণটা কত হলো বল 6468 তুই অ্যানসারটা বড় দাও আসিস না অ্যানসারটা তো ওটা পয়েন্ট হিসেবে এটা আছে না এটা দেখতে হবে ঠিক আছে দুটোরকে বলে বলছেন তাহলে এই দেখ এটা আছে এটা অ্যানসারে কি এরকম নাই এখানে 3 এখানে দশমিক নাই না আছে এইটা আছে 6 টাকা 7 নাই অ্যানসার দেখ 6.47 আছে কি না কি আছে 6.468 ও তাহলে তো আরো ভালো তাহলে কি এই যে 3 ঘর আগে দশমিক আছে মানে এখানে 100 1000 মানে কি এখানে দশমিক আছে তাহলে এখান থেকে এই একটা দশমিকটা এখানে আসলো আর একটা দশমিক এখান থেকে এখানে আসলো আরেকটা দশমিক এখান থেকে এখানে আসলো তাহলে কত লিখো 6.468 লিটার আর এটা যদি অ্যাপ্রক্সিমেট করা যায় তাহলে কি হয় 6.47 কারণ দশমিকের মানে দুটোর সংখ্যার পরের অঙ্কটা কি আছে 8 আছে মানে 5 এর থেকে বড় তাহলে একটা চেঞ্জ করা কিন্তু ওইটাই বলছিলাম ঠিক আছে যদি এটা আছে তাহলে এটা লিখে দিলাম হয়ে গেল आंसर
তারপর 8 নাম্বার কোশ্চেন, ভালো করে বুঝি, এখন ভালো ভালো কোশ্চেন গুলো আসছে আস্তে আস্তে। 8 থেকে শুরু হচ্ছে। কি বলছে, যদি 14 সেমি ব্যাসের, 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে কত 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসাব করে দেখি। বলছে 1 লিটার ইকুয়াল 1 ঘন্টা ডেসিমাল মানটা দিয়ে দিচ্ছে। কি বুঝতে পারলি রে? আবার বলছে যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে। ভালো করে বুঝবি। মেশিন এটা হচ্ছে টুকা আছে, ভালো করে এই কোশ্চেনটা বুঝিস। এই কোশ্চেনটা বুঝলে ওইদিকে আরেকটা কোশ্চেন পাবো, সেটা দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটা মেশিন আছে, মেশিনটা মেশিনটা কি হাত করবো? আচ্ছা ধর এটা মেশিন, এই ভাই মেশিনটা আছে আর কি। মেশিন বলতে ইকুইসের মেশিন বলতে কি ওই মোটর যেগুলো আছে। হ্যাঁ হলো, আরে বুঝ না, আরো বড় হবে তো। তো এই মেশিনটা এখানে একটা পাইপ লাগাইছি, হ্যাঁ মুখটা আছে কিনা, এখানে একটা পাইপ মনে করো লম্বা জায়গায় আছে, ডাউন আছে, এই লম্বা জায়গায় এরকম পাইপটা। ভালো করে এটা একটা পাইপ হয়, ভালো করে বুঝিস কিন্তু, বুঝলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। মেশিনটার কিন্তু গল্প চাইনি, গল্প চাইছে পাইপটা। মেশিনটা এখানে আছে, মেশিনটা স্টার্ট দিলাম, মানে এখন তো মোটরের যুগ, কারেন্ট দিয়ে স্টার্ট দিলাম, দিয়ে মিনিট দেখছি। 1 মিনিটে, ভালো বুঝিস, 1 মিনিটে জলটা এখান থেকে কতটা 2500 মিটার চলে গেল। মানে এখান থেকে এখানে আসছে কয় মিনিটে? 2500 মিটার। কয় মিনিটে? 1 মিনিট। কত মিনিটে? 1 মিনিটে। আর এইটার এই যে পাইপটার ব্যাস দেওয়া আছে কত? ব্যাস কত দেওয়া আছে রে? 14 সেমি। ব্যাস মানে হচ্ছে 2r, মানে হচ্ছে 14 সেমি। সেমি না মিটার? সেমি আছে। কি বুঝা গেল? তাহলে এটার ব্যাসার্ধ দেওয়া আছে, কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। আর এটা হচ্ছে 1 মিনিটে এতটা জল যাচ্ছে। এবার ভালো করে বুঝিস, এই কোশ্চেন অনেকের কিন্তু কনফিউশন হয়। কনফিউশনটা কোথায় হয়? এই যে 2500 মিটার গেল, এটা কি ওর আয়তন? এটা ওর উচ্চতা। এটা কি? এটা হচ্ছে ওর উচ্চতা। এটা কি জিনিস? উচ্চতা। কি করে বুঝবো? দেখ এখানে মিটার লেখা আছে কিনা রে? যদি এটা আয়তন হতো তাহলে কি লেখা থাকতো? ঘনমিটার থাকতো না? এটা একটা বুঝার বিষয়। আর একটা বুঝার বিষয় কি, এখানে যে পাইপটা যখন চালু করলাম, এখান থেকে এখানে গেছে 1 মিনিটে গেছে, কত দূরে গেছে? 2500 মিটার দূরে গেছে। 2500 মিটার কি দূরে গেছে, মানে ওটা হচ্ছে লম্বা। ওটা কি জিনিস ওর? লম্বা। মানে এখান থেকে লম্বা, তার মানে এটা হচ্ছে h, এটা হচ্ছে h। কি বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে 1 মিনিটে কতটা জল যাবে সেটা তোর আয়তন। কতটা জল যাবে সেটা ওর কি? আয়তন। তাহলে এটার 1 মিনিটে যেটা আয়তন, এখান থেকে এটা যেটা মানে উচ্চতা দেওয়া আছে h, আর ব্যাসার্ধ আমরা এটা পেয়ে যাব। এটা দিয়ে যেটা আয়তন বের করব সেটা হচ্ছে 1 মিনিটে অতটা জল যায়, অতটা জলের আয়তন। তাহলে এবার কত ঘন্টা চলছে? 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 1 মিনিটে যতটা জল যাবে 1 ঘন্টায় কি যাবে? 60 গুণ বেশি যাবে। 1 ঘন্টা মানে কয় মিনিট? 60 মিনিট। তাহলে কয় গুণ যাবে? 60 গুণ যাবে। কি বুঝালো বিষয়টা? এরকম টাইপের কোশ্চেন একটা আরো আছে, এটা বুঝার জন্য দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব বল দেখি। আচ্ছা, আবার অ্যানসারটা কি চাইছে? লিটারে চাইছে। লিটারে যদি চায় তাহলে যে সেমি আছে, সেমি রাখা যাবে না, কি করতে হবে? ডেসিমিটার করতে হবে। এখানে মিটার আছে, মিটার রাখা যাবে না, কি করতে হবে? ডেসিমিটার করতে হবে। বুঝালো বিষয়টা? তাহলে আমরা কি লিখবো? কত নাম্বার কোশ্চেন এটা আমাদের? 8 নাম্বার কোশ্চেন। কত নাম্বার? 8 নাম্বার। ঠিক আছে, তো 8 নাম্বার কোশ্চেন কি লিখবো? পাইপটির ব্যাসার্ধ, পাইপটির ব্যাসার্ধ, পাইপটির কি ব্যাসার্ধ? ব্যাসার্ধ কত দেওয়া আছে? 14 সেমি। 14 সেমি ব্যাস আছে, এটাকে ব্যাসার্ধ গুলো 2 দিয়ে ভাগ করব, 14/2 সেমি। কত হবে? 14/2 সেমি। 2 দিয়ে 14 কে ভাগ দিলে কত হবে? 7 সেমি। তো সেমিতে কি হবে? সেমিটাকে কি করব? ডেসিমিটার করব। সেমিটাকে কি করব? দিশা বলতো, সেমিটাকে ডেসিমিটার করলে কি করতে হয়? বল শিবলি বল, সেমিটাকে ডেসিমিটার করলে কি করতে হবে? ঠিক বলছে? এখন ঠিক বলছে? হ্যাঁ, দেখ সেন্টি আছে, সেন্টিতে কি করে? ডেসি, মিলি সেন্টি ডেসি। সেন্টির পরে ডেসি মানে কিলোর দিকে যাচ্ছে, তাহলে কি করব? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 7/10 ডেসিমি। কি বুঝতে পারলি রে? নাই কি বুঝা গেছে? আচ্ছা, গেল এটা। তারপর হচ্ছে উচ্চতা। উচ্চতা কত? পাইপের উচ্চতা এইটা ধরে নিতে। হ্যাঁ, উচ্চতা হচ্ছে কত? 2500 মিটার। 2500 মিটার। কি বুঝতে পারলে কিনা বিষয়টা? আগে বললাম যে এই জিনিসটা। আচ্ছা, পয়াগার হসই পরে কি? আচ্ছা, পাইপটির, আর ভুলবি না, ভুল গেছিল। ঠিক আছে।
তাহলে উচ্চতা 2500 মিটার, মিটার রাখা যায়, মিটারটা কি করতে হবে ডেসিমিটার, মিটারটাকে ডেসিমিটার করলে কি করব মিলি সেন্টি ডেসি মিটার, মিটার থেকে ডেসিমিটার কয় ঘর এক ঘর, মানে একটা 10 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে 2500 বাই হচ্ছে 10 ডেসিমি, তাহলে 0 কাটবে কত হবে 250 ডেসিমি। আচ্ছা এবার দুই ভাবে লেখা যায়, 1 মিনিটে পাইপটি দিয়ে জল যায় সেটা লেখা যায়, বা পাইপটির আয়তন, পাইপটির জলের আয়তন সেটা লেখা যায়, কোনটা লিখবি 1 মিনিটে মনে বেশি বেটার না রে, 1 মিনিটে পাইপটির মধ্যে জল যায়, পাইপটি দিয়ে জল যায় নাকি রে, 1 মিনিটে পাইপটি দিয়ে জল যায়, 1 মিনিটে পাইপটি দিয়ে কি জল যায়, তার মানে এটা আয়তন, আয়তনের সাথে পাই আর স্কয়ার h, পাই মানে হচ্ছে কত 22/7, আর কত ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 7/10, এর হচ্ছে স্কয়ার ইনটু h, উচ্চতা হচ্ছে কত 250, পাশে ঘন ডেসিমি, ঘন ডেসিমি। আচ্ছা ডেসিমিটারটা কিসে কনভার্ট করব মিটারে, ডেসিমিটার সরি ডেসিমিটার হচ্ছে 1 ডেসিমিটার মানে কত রে 1 লিটার, শুধু অ্যানসার লিটারে চাইছে, তাহলে হচ্ছে 22/7, এটা স্কয়ার আছে মানে কবে লিখব দুইবার, 7/10 গুণ 7/10 ইনটু হচ্ছে 50, এখানে লিখব কি লিটার, পাশে কি লিখব 1 ঘন ডেসিমি ইকুয়াল টু 1 লিটার, 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু কত লিটার 1 লিটার, ঠিক আছে। তারা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হচ্ছে এই শূন্য কাটবে, আর কি কাটবে কেউ এই যে 7 আর 7 কি হবে কাটবে, এবার কি করে গুণ করতেও পারিস না করতে, আছে গুণ আকারে আমি রেখে দিচ্ছি আবার, কত হচ্ছে 22 ইনটু 7 ইনটু 25, নিচে হচ্ছে কত 10, কাটলে কাটা যায়, কেটে দিই, কত হচ্ছে তাহলে কত রে 5 দিয়ে কাটি, কত হচ্ছে 5 5 25, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটলে কত হবে 11, তাহলে কত হচ্ছে 11 এর সাথে কত রে 77, 77 ইনটু কত 5, 5 এর লিটার, এটা কতক্ষণে গেল, কতক্ষণে গেল রে 1 মিনিটে, এবার কতক্ষণ চলবে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় পাইপটি দিয়ে জল যায় সেটা বের করব, ঠিক আছে, কি লিখবো 1 ঘন্টায় পাইপটি দিয়ে জল যায়, কি লিখবো 1 ঘন্টায় পাইপটি দিয়ে জল যায়, কতটা জল যাবে সেটা বের করব, কত লিখবো এর সময় কত দিব রে 1 ঘন্টা মানে কয় মিনিট 60 মিনিট, 1 মিনিট আধা গেলে 60 মিনিটে কি 60 গুণ যাবে, তাহলে কি লিখবো 77 ইনটু 5 গুণ 60 লিটার, ভালো করে বুঝিস এটা কি বের হলো লিটার, অ্যানসারে কি চাইছে, অ্যানসারে চাইছে কত কিলো 1 ঘন্টায় কত কিলো লিটার, কিলো লিটার এটা হচ্ছে লিটার, লিটারটাকে কিলোমিটার করব কি করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পরের লাইনে কি লিখবো এই যে 77 ইনটু 5 ইনটু 60 বাই 1000, পাশে কি লিখবো কিলো লিটার, কিলো লিটার, ঠিক আছে। এই শূন্য কাটবে, আর কি কাটবে 5 দিয়ে কাটে একটা ছোট করেই, আরে 5 দুগুণা কত হচ্ছে 10 সমান 0, আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 10 এ 20, 2 3 এ 6, তাহলে কত দাঁড়াচ্ছে গুণ করলে 3 দিয়ে গুণ করি, 3 7 7 3 21 এর 1 হাতে 2, 3 7 21 হাতে 21 22 23 বাই 10 কিলোলিটার, ওইটাই লিখে দিই কিলোলিটার, এটা কিন্তু ভাগ করা 10 দিয়ে, তাহলে কত দাঁড়াবে এদিকে লিখছে, হ্যাঁ আচ্ছা এদিকে লিখি, কত হচ্ছে তাহলে 1 ঘর আগে 10 মিনিট সরবে, কত 23.1 কিলো লিটার, অ্যানসার দেখে নিবি, কে বুঝা গেল, তারপর 9 নাম্বার, হ্যাঁ পয়েন্টে নাই কি আছে 23 10 2310, 23 কি আছে 23 10 পাশে কি লেখা আছে, কিছু লেখা আছে কিলো লিটার আছে, কিলো 23 10 পয়েন্ট নাই, না পয়েন্ট হবে, তাহলে আমি ভুল করছি, তাহলে কোনো পয়েন্ট নেই 10 গুণ বলেছিল, হ্যাঁ 23 10 তো হয় না, অত বড় তো হবে না, ঠিক আছে 2310 আছে কিলোমিটার, 2310 10 কিলোমিটার, কিলোলিটার, ওইটাই বলতেছি, না এটা তো লিটার ঠিকই তো আছে এখানে, তাহলে আরো আমার 10 লাগবে, তাহলে 10 তো আমি আর পাচ্ছি না, আচ্ছা তোর অসুবিধা হলে তো একটু যা জল টল খাই আসি যা।
22/7, এখানে হচ্ছে 7/10 স্কয়ার, ঠিকই তো আছে। ভুল লিখছি এখানে, তো ডেসিমিটার শূন্য শূন্য কাটছে, ঠিক তো আছে ডেসিমিটার। আজ অ্যান্সারটা কি কিলোলিটার আছে না লিটার আছে বলতে? কিলোলিটারই আছে। 2500 মিটার, মিলি সেন্টি ডেসিমিটার। ভুল গেছে, এই যে জায়গা ভুল গেছে, মিলি সেন্টি ডেসিমিটার, মিটার থেকে কি ডেসিমিটার আনবো, ভুল গেছে, একটু কারেকশন করে নেই। এই যে এখানে ভুল গেছে, ভাগ্যের সেন্সারটা দেখি, কিন্তু 10 হবে, গুণ করতে হবে কিনা, কিন্তু 10 কেউ লক্ষ্য করবে কি নাই, এটা ঠিক করে না, একটু ঠিক করে নে রে, 1 2 3, ঠিক আছে। তাহলে এখানেও চেঞ্জ হবে, কটা হবে শূন্য, 3টা শূন্য হবে, তাহলে এখানে কটা শূন্য হবে, 3টা, কারেকশন করে নেই, 3টা শূন্য হবে, ভাগ্যেস মিশায়নি, মিশালে এখন বলবো, ওই জন্য অ্যান্সার প্রত্যেকটা দেখবি। তাহলে এখান থেকে এটার জন্য এইটা শূন্য কাটছে, ঠিক আছে, এইটার জন্য এই শূন্যটা কাটছে, ঠিক আছে, কাটলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা এখন চেঞ্জ, উল্টা পাল্টা করছিস বলেই আমিও করছি, তোরা হয়তো দেখিস নাই। তাহলে এটা গুণ আকার যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 77, নিচে কিছু দাঁড়াচ্ছে না, হ্যাঁ 77 ইন্টু কত রে, 500 কেন দাঁড়াবে, 500 দাঁড়াবে না তো, আমি তো 500 কাটবে না, শূন্যগুলো তো এমনি কেটে যাচ্ছে, 2 5 কটা শূন্য, একটা শূন্য, 2 5 একটা শূন্য, 5 এখানে লিটার, ঠিক করে নে রে, ভুলে গেছে। তাহলে এখানে যখন করবো, এখানে এই 77 তো হবেই, ঠিক আছে, এখানে হচ্ছে 2 5 0 ইন্টু 77, এইটা হবে, তার মানে এই জায়গাটা আমাকে আবার বাদ দিতে হচ্ছে, চেক করে নে। ঠিক আছে, এটা লিটার, তার পরের লাইনে কত হবে, এটা কিলোলিটার যোগ করব, 77 ইন্টু এটা ইন্টু 60 বাই হচ্ছে কত 1000, আর সেই কিলো লিটার। তাহলে এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত, 5 দিয়ে 5 5 এ 25, 5 5 দুগুণা 10, 2 দিয়ে কাটলে 2 3 এ 6। এবার গুণ করতো কি হচ্ছে, গুণ করে 77 আর 15 গুণ কর, তা হবে না তো, ওটাই তো দেখছি, হাজারে তো দিছে না, 3টা শূন্য ছিল, 3টা এখানে 2টা শূন্য কাটা গেছে, একটা শূন্য আছে, তাহলে 2 5 0 2 5 0 77 2 5 0 60, ঠিক তো আছে। আর একটা তো ভুল দেয়, এটা 7 দিয়ে গুণ করলে কত হবে রে, এটা তো 11 ছিল তখন ওইভাবে বলছিল না, এখানে তো ভুল আছে, 7 দিয়ে গুণ 7 দুগুণা 14, এটা তো কাটাকাটি হয়েছিল, 7 দুগুণা 14, 7 দুগুণা 14 থেকে 15, এইটা 154, দেখছিস একটা ভুলের জন্য কতগুলো ভুল হয়ে গেল। এবার ঠিক আছে, এবার এটা এগুলা গুণ যদি করিস আর সরে চলে আসবে অ্যান্সারটা, অ্যান্সারটা কত রে বলতো রে, 2310 কিলোলিটার, 2 3 10 কিলো লিটার। আচ্ছা গুণ করে দেখবি, নালাই পরে দিন বলবি। দেখ ভুলটা একটা জায়গা থেকে, যে এখানে মিটার থেকে ডেসিমিটার যখন করি তখন কি আমরা কি করি বল দেখি, গুণ করতে হতো আমরা ভাগ করে দিছি, এটার জন্য সব গড়বড় হয়ে গেছে, বুঝলে, একটার জন্য সব গড়বড়, যেখানে এটা ঠিক আছে 3টা শূন্য, এখানে 2টা শূন্য কাটলো, একটা শূন্য থাকলো, 7 দুগুণা 14, হ্যাঁ এবার চলে আসছে, ঠিক আছে। এবার হ্যাঁ ঠিক তার হবে, কারণ ওটা ভুল লাগছে, কারণ 9 নাম্বার কোশ্চেন, 9 ঠিক করলে কারেকশন করলে রে, 9 নাম্বার, 9 নাম্বার কোশ্চেনে যেটা বলা আছে, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জার, এই লম্বা গ্যাস জারে কিছু জল আছে, কিছুটা জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ আকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জল কতটুকু উপরে উঠে আসবে হিসাব করে লিখি, ভালো করে বুঝবি কোশ্চেনটা, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হলো কারেকশন করা হবে সবার।
তো একটা লম্ব বৃত্তাকার গ্যাস জার আছে, সেখানে কিছুটা জল আছে, ভালো করে বুঝবি, ছবিটা অবশ্যই অ্যাড করবি, তাহলে পরে বুঝতে পারবি। একটা গ্যাস জার আছে, ঠিক আছে। তো এখানে আর একটা লম্ব বৃত্তাকার টুকরো, এরকম একটা টুকরো আছে, এটা লম্ব বৃত্তাকার টুকরো আছে, এই টুকরোটাকে এখানে ডুবানো। জল সাপোজ জল এই দিক দেখলে, জল মনে করছে এতটা ছিল, হ্যাঁ লোহার টুকরো, ঠিক আছে, এতটা ছিল। এবার যখন এটা আমি ডুবাবো, মনে করো এতটা, এখান থেকে জলটা ছিল, তাহলে কি উচ্চতা জলে বাড়বে তো? এই মূল্য এতটা বাড়লাম, এইটা ধরে নিলাম, এই উচ্চতা ধরে নিলাম এইচ, এটা কি ধরে নিলাম এইচ। জলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল? এইচ। জলের উচ্চতা হবে এইচ, ডেসিমিটার যেটা আছে সেটা লিখবো এইচ সেমি। বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে এইটা টুকরের যা আয়তন হবে আর এখানে যে জলটা বৃদ্ধি পেয়েছে তার আয়তন কি হবে? সমান। এটা এবার কোশ্চেন আমরা আগেও করছি। তাহলে সেই হিসেবে কার মান কি আছে সেটা একটু বের করে দিই। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা লম্বা গ্যাস জার, 7 সেমি ব্যাস, তার মানে যে ব্যাস, এটার ব্যাস মানে 2r, 2r এর মান আছে কত? 7, আর এর উচ্চতা কত ধরবে? h, আর এটার মান কি দেওয়া আছে? ওই যে 5.6 দিয়ে ব্যাস, মানে এটার হচ্ছে 2r, এটা 2r দেওয়া আছে 5.6, কত দেওয়া আছে? 5.6, আর হচ্ছে 5 মিটার লম্বা, মানে এটার উচ্চতা দেওয়া আছে কত? 5, উচ্চতা কত দেওয়া আছে? 5, বুঝা গেল? তাহলে এটার আয়তন আর এই বৃদ্ধি পাওয়া জল আয়তনটা কি হবে? সমান। তাহলে কি লিখবো? গ্যাস জারটির কি বলছে এখানে দেওয়া আছে, জলতল কতটুকু উপরে উঠে আসবে, ধরি জলতল h সেমি উপরে উঠে আসবে। কি লিখবো? ধরি জলতল h সেমি উপরে উঠবে, h সেমি উপরে উঠবে, ঠিক আছে, এটা লিখে দিলাম। তারপর ওই জায়গায় গ্যাস জারের ব্যাসার্ধ করে বের করে নি। গ্যাস জারটির ওইটার আগে বের করবো না এটা বের করবো? কোনটা বের করবি? এটার কাজ করবি আগে না এটার কাজ করবি? ছোটটা, ঠিক আছে, তাহলে ছোটটা কাজ করি। তাহলে কি এর টুকরোটা রে কি আছে? হ্যাঁ টুকরো, লোহার টুকরোটির, লোহার টুকরোটির ব্যাসার্ধ, লোহার টুকরোটার কি ব্যাসার্ধ, লোহার টুকরোটার ব্যাসার্ধ দেখ, ব্যাস দেওয়া আছে 5.6, ব্যাসার্ধ কত? 2 দিয়ে ভাগ করব, 5.6/2 আছে ডেসিমি, 5.6/2 ডেসিমি, ঠিক আছে। এটা 10 টাকে তুলতে পারিস, তাহলে কত হবে? 56/2 × 10, ঠিক আছে, ডেসিমি, এটা, ঠিক আছে। তারপরে কি লিখবো? লোহার টুকরোটির আয়তন, লোহা বলতে লম্ব বৃত্তাকার লোহার টুকরোটির আয়তন শুধু পাই আর স্কয়ার, আর বলতে হচ্ছে কোনটা? এটা, মানে 56/2 × 10 এর স্কয়ার, h হচ্ছে কত দেওয়া আছে? 5.6, h কত দেওয়া আছে? 5.6, পাশে এটা সেমি না, আমি ডেসিমিল লিখছি না রে, সেমি দেওয়া আছে, সব তো সেমি আছে, এটা সেমি হবে, হ্যাঁ সেমি। আচ্ছা, পাশে হচ্ছে ঘন সেমি, ঠিক আছে। এবার তারপরে কি করব? পাই এর মান বসাবো, এখানে প্রশ্ন অনুসারে কেটে যাবে, এটাকে তুলে দিই। কত হচ্ছে? স্কয়ার আছে দুইবার লিখবো, 56/2 × 10 ইনটু কি লিখবো? 56/2 × 10, আর ইনটু এটা 10 মিটার তুলে দিই, কোনটা রে? ও হ্যাঁ 5 করে, আমি ওইটাই লেখা আছে। আচ্ছা 5/5ই তো আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, 5 ঘন ডেসিমিল, ঠিক আছে। এটা বের হয়ে গেল। এবার আমরা বের করবো কি? এই যে গ্যাস জারটা আছে, গ্যাস জারটার বৃদ্ধি পাওয়া জলের আয়তন, কি লিখবো? গ্যাস জারটির বৃদ্ধি পাওয়া জলের আয়তন, বৃদ্ধি পাওয়া জলের আয়তন মানে এইটুক যারা আয়তনটা বের করবো। আচ্ছা তার আগে কি বের করতে হচ্ছে? আমি কিন্তু ব্যাসার্ধ বের করলাম না, ব্যাসার্ধ কিন্তু বের করলাম না, ডাইরেক্ট এখানে পড়ে দিলে অসুবিধা হবে কি? অসুবিধা হবে। তবে দেখা যাচ্ছে 2r = কত? h, মানে 2r = 7, তাহলে এটা হচ্ছে ব্যাস হচ্ছে 7, তাহলে ব্যাসার্ধ কত? 7/2, বুঝতে পারবি না নাই? আর যদি তো লিখে দিচ্ছি, কার যদি অসুবিধা হয় তাহলে লিখে নিতে পারিস যে ব্যাসার্ধ তোর গ্যাস জারটির ব্যাসার্ধ লিখে নিতে, অসুবিধা যদি হয়
গ্যাস জারটির না লিখলে কোনো অসুবিধা নাই এর ব্যাসার্ধ কত 7/2 সেমি, না লিখলে কোনো ব্যাপার না। তাহলে কত আয়তনের সূত্র পাই আর স্কয়ার মানে 7/2 এর স্কয়ার, এইচ হচ্ছে এইচ পাশে ঘন সেমি। সেমি ঠিক আছে। তাহলে কত হচ্ছে পাই ইন্টু 7/2, দুইবার আছে দুইবার লিখো 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ ঘন সেমি। তারপর লিখো প্রশ্ন অনুসারে, এটা হওয়ার পর লিখো প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে কি দেবো, যেটা জার্মান বের করবো ওটা আগে লিখি। পাই ইন্টু 7/2 ইন্টু এইচ ইকুয়াল টু এটা যেটা আছে কত পাই ইন্টু 56/2 ইন্টু 10 ইন্টু 56/2 ইন্টু 10 ইন্টু 5। ঠিক আছে, এবার কাটে, নিচে নিচে কাটবে উপরে উপরে কাটবে। আগে পাই আর পাই কাটলাম, 2 কাটলাম, এই 2 কাটলাম। ঠিক আছে, 7 দিয়ে উপরে উপরে কাটি, 7 কত 56 রে, 7 8 56, আবার 7 দিয়ে কাটে 7 8 56, আর কাটবে কেউ? তাহলে কি দাঁড়াচ্ছে আমার এইচ ইকুয়াল টু উপরে লিখি আগে 8 গুণ 8 গুণ 5 আর নিচে কি দাঁড়াচ্ছে 10 গুণ 10। তাহলে একটা 10 কে কাটা ছোট করি, কত হয় 5 দুগুণা 10 হবে। 2 দিয়ে 8 কে কাটে 2 4 8, তাহলে কত দাঁড়াচ্ছে এইচ ইকুয়াল টু 8 4 কত রে, 8 4 32/10, 10 দিয়ে ভাগ করলে কত হবে এইচ ইকুয়াল টু 3.2। তাহলে সুতরাং দেখি লিখবো, সুতরাং তবে জলতল 3.2 সেমি উপরে উঠবে। অ্যানসার এটা আছে না দেখতো, এটাই আছে। উপরে উঠবে হচ্ছে বাস। আজ এটুকুই। এটুকুই হচ্ছে।